মোহমায়ার বাহুডোরে। পর্ব ৮। সাদিয়া। কিরে রে শালা, তোর শত্রুতা আমার সাথে, মাঝখান থেকে আমার মাথামোটা বউটাকে কেন তুলে আনলি? এই তো চলে এসেছে আমাদের মেইন লিড। আয় ভাই, কাছে আয়। নতুন নতুন আত্মীয় বলে কথা। আত্মীয় সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের এত হয়রানি করে তো আর এখানে আদর যত্ন করে দুধু খাওয়াতে নিয়ে আসিসনি। তাই যা বলার কাজের কথায় এসে যা। ইহামের এই ধরনের কথায় বাঁকা হাসি আরও প্রসারিত হয় আজহার পাটোয়ারির। ক্ষণে ক্ষণে সেই বিশ্রী হাসি বিদঘুটে ধারণ করছে। ইহাম কঠোরভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও কেউ টের পেল না তার অন্তঃকরণের উত্তপ্ত দাবানল। ঝলসানো দৃষ্টিতে এক পলক আজহারকে দেখে ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো মায়রার দিকে। মেয়েটা করুণ মুখশ্রীতেও যেন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। হৃদয় অনুভব করে কলিজা কামড়ানো যন্ত্রণা। নিঃশ্বাসটাও যেন ভারী হয়ে উঠেছে মায়রার ওই আদলে। হাত পা বাঁধা অবস্থায় সামনাসামনি দেখে চোখে মুখে দাউদাউ করে আগুন জ্বলে উঠে শক্ত কঠিন মানুষটার। দপদপ করে জ্বলতে থাকার আগে চোয়াল শক্ত হয়ে আসে, সেই সাথে সব ধূলিস্যাৎ করার অবকাশে হাতগুলি হয়ে উঠে দৃঢ় ও মুষ্টিমেয়। ভেতরের সব আক্রোশ আর ক্রোধগুলি মিলেমিশে একাকার হয়ে খুবলে খেতে চায় আজহারকে। ক্রুদ্ধ কণ্ঠে জানায়, ওকে এখানে এনেছিস কেন? ছেড়ে দে। ইহামের তেজ মেশানো ক্রোধের ঝাঝালো কণ্ঠ বেশ টের পেল আজহার। সে তুচ্ছভাবে হাসল, যেন বিরাট কাজ সাধন করতে পারল। তার এমন হাসি দেখে এবার ইহাম মায়রার করুণ মুখশ্রী থেকে চোখ সরিয়ে নেয়। তাকায় আজহারের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে এক থাবায় আজহারের গলা চেপে ধরতে। কিন্তু তার দুর্বলতা যখন বৈরীর হাতে, তখন তাকেও তো একটু দমতে হবে। চাইলেও আজহারকে আক্রমণ করতে না পারার পীড়া যেন ফুটন্ত ক্রোধে টগবগ করছে। চোখ দিয়ে আগুন বের হওয়া দৃষ্টিতে কেবল হিংস্রভাবে তাকিয়ে আছে আজহারের দিকে। সিংহ যেমন শিকারের আগে নিখুঁত করে তীক্ষ্ণভাবে সবটা মেপে নেয়, ঠিক তেমন। শানিত তবুও স্থির কণ্ঠে আবারও বলে উঠল, মায়রাকে ছেড়ে দে আজহার পাটোয়ারি। তোর শত্রুতা আমার সাথে, ওকে যেতে দে। আমার শত্রুতা তোর সাথে, আর তোর ঘনিষ্ঠ বন্ধুত্ব মিসেস চৌধুরীর সাথে। শত্রুর বন্ধু শত্রু হয় ভুলে গিয়েছেন বেয়ান সাহেব? তোর যা বলার যা করার আমার সাথে কর। ওর সাথে কি? ছাড় ওকে। মিসেস চৌধুরী তোর দুর্বলতা ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। কথাটা কর্ণকুহরে পৌঁছতেই অপারগতায় চোখ মুদে আসল ইহামের। আরও দৃঢ় উদ্যমের সাথে মুষ্টিবদ্ধ হাত আরেকটু শক্তি দিয়ে চেপে ধরে। এক নজরে তাকিয়ে দাঁত চিবানো ভাবটাই বলে দেয় আজহারের প্রতি তার হিংস্রতার আভাস। জানোয়ারের বাচ্চা, যেটা বললাম সেটা কর। আগে মায়রাকে ছাড়। চু চু চুহ আমার চান্দুরে। আহ বেয়ান সাহেব, তোমারে একটা পাপ্পা খাই। তোর পাপ্পা আমি কোন দিক দিয়ে ঢুকাবো সেটা আমি নিজেও জানি না। ভালো চাইলে মায়রাকে ছাড়। তোর বুকের পাটা কত বড় চিন্তা করছস? একে তো বউ আমার হাতের মুঠোয়, তাও আবার তেজমারাজ। আজহার, তোর সব কথা শুনবো, আগে মায়রাকে যেতে দে। তারপর যা কথা বলার আমার সাথে একান্ত বল। আমারে কি ফিডার খাওয়ার আবু ভাবো তুমি? তুমি শালা হহুত শেয়ানা মাল। নয়তো এমনি এমনি গর্তে ঢুকে পড়ো। ফাঁদ না পাতলে কি আর তোমাকে আমার সামনে পাওয়া যাইতো? তোমার বউরে কাজে লাগাইয়াই তোমারে এই খান পর্যন্ত টাইনা আনছি আমি। একটু আগেই ফোনের স্ক্রিনে যখন মায়রার এই ছবি দেখেছিল, তখন কেমন পাগল পাগল করছিল ইহাম। ঘামার্ত আর উন্মাদের মতো হওয়া অস্থির মুখশ্রী যে কাউকে ঘাবড়ে দিবে। পাগলের মতো দ্রুত সে ইব্রাহিমের পাঠানো ফুটেজটা ওপেন করে। বেশ মনোযোগ দিয়ে একটু জায়গা একবার দুইবার বহুবার দেখে। ওই ঘরে মায়রা ঠিকই প্রবেশ করেছিল, কিন্তু আর বের হয়নি। ঘরে থেকে যদি বের না হবে, আর সেই ঘরেও যদি না থাকবে মেয়েটা, তবে গেল কোথায়? ওই ঘরেই বা কি আছে? ভাবনাটা মাথায় আসতেই আরও অস্থির হলো সে। বুকের গহীন থেকে আতঙ্কের টিপটিপ শব্দ হচ্ছে। ভেতরের বিচলিত ভাব যখন জোয়ারে রূপান্তর হয়, তখন আর অপেক্ষা করতে পারে না সে। উদ্ভ্রান্তের মতো দৌড়ে যায় সেই রুমের সামনে। মার্জিত বেশভূষায় আবৃত সুস্থ এক কঠিন মানবের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র পাগলের মতো চাপড় লাগায় দরজায়। হাতের তালু দিয়ে অনবরত ধাক্কা দিতেই থাকে। এক সেকেন্ডের জন্যেও যেন থামার কোনো প্রয়াস নেই। অমন উশৃঙ্খল শব্দ পেয়ে ভেতর থেকে বৃদ্ধা বেশ বিরক্ত হয়ে দরজা খুললেন। ওপাশে ইহামেকে দেখে চটে গেলেন বেশ, তা উনার অভিমুখে স্পষ্ট। বিরক্ত হয়ে বিতৃষ্ণা সুরে কিছু বলবেন তার আগেই ইহাম ক্ষিপ্রে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। যেখানে তার অন্তঃকরণে লুকায়িত নারীর ভয়ঙ্কর বিপদ, সেখানে ভদ্রতা দেখানোর কোনো প্রশ্নই উঠে না। ঘরে ঢুকেই একজন মহিলাকে শুয়ে থাকতে দেখে চোখ ফিরিয়ে আড়াল হয়ে দাঁড়ায়। তখনই বৃদ্ধা হুঙ্কার ছেড়ে তেড়ে আসে, এই ছেলে বেয়াদব, অসভ্য। তোমাকে বলেছি না আমার নাতনি তার বাচ্চাকে খাওয়াচ্ছে? নিলজ্জের মতো কি করে ঢুকলে?
এখনই বের হও, নয়তো আমি লোকজন ডাকব। তুমি কোন পক্ষের? হ্যাঁ, দাঁড়াও, আমি আকবরকে জানাচ্ছি। এই অসভ্য কি করে এই বিয়ে বাড়িতে? উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ইহাম। তার বুকের ছাতি জুড়ে যেন মায়েরাকে নিয়ে আতঙ্ক আর ভয়। এই প্রথম কোনো অপারেশনে এত ভীতি ভাব তার শ্বাসটাই আটকে দিচ্ছে। বৃদ্ধা মহিলার হুঙ্কার গায়েও লাগল না ইহামের। সে ঘুরে তাকায় উনার দিকে। চোখগুলি অসম্ভব লাল হয়ে গিয়েছে। থেমে থেমে লঘু কণ্ঠে জবাব দেয়, এই রুমে কাজ আছে, আপনারা দয়া করে আরেকটা রুমে যান। এই ছেলে ভদ্রতা শেখায়নি বাবা মা? মস্তানি করছো এখানে এসে? রাখো, তোমার খবর করছি। বেয়ারা ছেলে, চরিত্রের ঠিক নেই, আবার এখানে এসে গুন্ডামি করো। মতলব বুঝি না তোমার? বৃদ্ধার এমন ধরনের কথা এবার মেজাজ চটালো ইহামের। নিজেকে ভদ্রতার গণ্ডিতে আর সংযত করে রাখতে পারল না। রাগে ফোঁসফোঁস করতে করতে পরনে কালো কোটটা খানিক সরিয়ে কোমরের পিছন থেকে গ্লক 17 মডেলের পিস্তলটা বের করল। কঠিন ক্রুদ্ধ মুখশ্রীতে কেমন রুক্ষ স্বরে বলে উঠে, ভালোভাবেই বলছি, এই রুম থেকে যান। আর বিষয়টা যদি রুমের বাহিরে গিয়েছে তাহলে খুব ভালো হবে না কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যেন ঘটনাটা একটুও না জানে। বুঝা গেল? পিস্তল দেখে বৃদ্ধা এমনিতেই ভয় গুটিয়ে গিয়েছিলেন, তার উপর এমন হুমকি শুনে একেবারে চুপসে গেলেন তিনি। মুখটা এইটুকু করে তিনি নাতিপুতিকে নিয়ে বিনা বাক্যে দ্রুত বের হন। তখনই পাগলের মতো তন্নতন্ন করতে লাগে ঘরটায়। তার মন বলে কোনো ঘাপলা আছে এই ঘরটায়? নয়তো একটা মানুষ রুমে ঢুকার পর বের না হলে কি করে উধাও হয়ে যায়? বিচলিত ভঙ্গিতে অস্থির হয়ে খুঁজতে থাকে কিছু। এই ঘরে কোনো সিক্রেট আছে তা নির্দ্বিধায় মেনেও নিল। তবে উন্মাদ মন পায়তারা করল, যে করেই হোক পাশের তালা ঝুলানো ঘরটা খুলতে হবে। কিরে, খুব কষ্ট হয়েছে নাকি ঘরটা খুঁজে পেতে? আজহারের ঠেস মারা কথায় আগুন চোখে তাকায় ইহাম। তার ভেতরটা ছলাৎ ছলাৎ করছে কেবল আজহারের মনটা কচলাতে। দাঁত চেপে আবারও ফুলিঙ্গের ন্যায় বলে উঠে, চাস কি তুই? এভাবেই কি কথা বলা যেত না? আমাদের এত কসরত করে আনার কি দরকার ছিল? মেরে ফেলবি নাকি? বাঁকা করে হাসল ইহাম। তার এই ভয়ঙ্কর হাসির মানেটা আজহার বুঝল না, কিন্তু অনুমান করতে পারল এই ধূর্ত সৈনিকটা কি তাকে কাবু করার কেন প্ল্যান এঁটেছে। ফুপিয়ে উঠল মায়েরা। কাতর ক্ষীণ কণ্ঠে বলল, আমার ভীষণ ভয় করছে, প্লিজ ওদেরকে বলুন আমায় ছেড়ে দিতে। গরম চোখে তাকায় মায়েরার দিকে। কেমন শুষ্ক কণ্ঠে জানায়, চুপ, বেয়াদবের মতো কান্না করছো কেন? কথা বলছি দেখছো না? মায়েরা শক্ত কথার পিঠে আরো ফুপিয়ে উঠে কষ্টে। ইহাম বুঝতে পেরেছে মেয়েটা ভয় আর আতঙ্কে জবথব হয়ে আছে। তার নিজের কলিজাই তো শুকিয়ে আছে ওকে এই অবস্থায় দেখে। তবুও রুক্ষ গলাতে বলল, এই বেয়াদব মেয়েটা কখনোই আমার কথা শুনে না। যখন যা বলবো তার উল্টোটা করতে গিয়ে অকাম বাজায়। বেয়াদব মাথামোটা কোথাকার। এই সময়ও আপনি আমাকে ধমকাবেন? আজরাইল দম নেওয়ার সময়ও বুঝি আপনি আমাকে বেয়াদব সম্বোধন করবেন? আপনার কি কোনো মায়াদয়া নেই? এত পাষাণ আপনি? ঠোঁট উল্টে কেঁদে ফেলল মায়েরা। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ, তৃষ্ণায় বুকের ছাতি চৌচির। তবুও এই অসময়ে ওই পাষাণ লোকটার রুক্ষতা তাকে ভড়কে দিচ্ছে দ্বিগুণ ভাবে। নাক টেনে চোখের পানি বিসর্জন দেওয়া দেখল ইহাম। বিরক্ত হলো খানিক, রাগ লাগল। এই চোখের পানিটাই সে দেখতে পারে না। একদম বিরক্ত লাগে তার। আর এই মেয়েটা কারণে অকারণে এভাবেই রাগিয়ে দেয় তাকে। কিছু হলেই কাঁদতে হবে কেন তাকে? কতদিন না না করেছে তার সামনে কাঁদতে? তবুও গাধা মেয়েটা কেন চোখের পানি ফেলে? কেন বুঝে না ওই পানি তার ভেতরে আরো জ্বলন ধারায়? চুপ, একদম কান্না করবে না। অসভ্য বেয়াদব একটা। কোনো কথাই তো শুনো না। আমাকে কি নিজের শত্রু ভাবো নাকি, যে কথা শুনলে মহাবিপদে পড়বে? অথচ সেই বিপদই তোমাকে টেনে নেয় গবেট কোথাকার। আপনি আসলেই একটা কঠিন পাষাণ মানব। খুব খারাপ। হ্যাঁ খারাপ, পাষাণ। আর তুমি বোধহয় ভালো, দয়ার সাগর। একটু আগেই না বললে আমি যেন বলি তোমাকে ছেড়ে দিতে, তার মানে কি বুঝাতে চাইলে? ওরা আমাকে ধরে রেখে যেন তোমাকে ছেড়ে দেয় সেটাই? এই তোমার দয়াত্ব? মায়েরা জবাব দেয় না, ফুপায় শুধু। এই লোকটা আসলেই নির্দয়, কোনো দয়া মায়া নেই। একটা পাথর যেন। একটু আগে আপ্রাণভাবে এই মানুষটাকে চাওয়া তার ভুল হয়েছে। মেজাজচ্যুত হতে না চেয়েও লাল লাল চোখে ইহাম অবলোকন করল মায়েরার অসহায়ত্ব। আগুন চোখে দেখল চেয়ারের পিছনে বাঁধা হাত দুটো। না জানি মেয়েটা কতক্ষণ হয় এভাবে বসে আছে। অভ্যন্তরে কেমন নিদারুণ সুরে দ্রিমদ্রিম শব্দ হয়। দুরু দুরু করে বুকটা। আজহার পাটোয়ারি সরু চোখে তাদের কথাবার্তা শুনে।
তার পেছনের 3টা ছেলেও নীরবে দেখে যায় ঘটনা। নিঃশব্দে শুনে যায় ইহাম মায়রার কথোপকথন। ছোট ছোট চোখে ইহামের দিকে তাকিয়ে আজহার কিছু ভাবে গভীর হয়ে। এই দৃঢ় মনোবলের সৈনিকটা বেশ দক্ষ এবং ধূর্ত মস্তিষ্কের। এই পরিস্থিতিতেও এমন স্বাভাবিকভাবে কথা বলছে কেন? যেন কোনো বিচলতা ভাব কিংবা কোনো সংশয় আতঙ্ক কিছুই নেই। কিছু একটা ভেবেই কুচকানো কপালের চামড়া টানটান হয়ে যায়। এই ধরিবাজ সোল্ডার ম্যান কি কোনো ছক কষে এসেছে নাকি? এই জন্যেই কি সময় পার করতে চাইছে শুধু? নাকি এমনি এমনি? বিশ্বাস করা যায় না। আর তার মতো মানুষের জন্যে প্রশাসনিক কাউকে তো একদমই বিশ্বাস করার প্রশ্নই আসে না। এই নাটক থামা তোদের। ড্রামা শুরু করেছিস নাকি? আমাদের কি চোখে পড়ে না? নিজের বেডরুম পেয়েছিস এটা? শালা বিয়ে করেছিস নাকি? বউয়ের মর্ম বুঝিস? বউয়ের জ্বালাতন সম্পর্কে কোনো ধারণা আছে তোর? তার উপর যদি হয় আমার বেয়াদব বউয়ের মতো, তাহলে তো আর কথায় থাকে না। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আজহার। কপালে আবারও ভাঁজ পড়ল। ইহামের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না সে। জ্বালাতন বেয়াদব বউ কি বুঝাতে চায় সে তাই ভাবে। কিন্তু না, এই ধূর্ত ইহামের হাবভাব চালচলন তার মোটেও সুবিধার লাগছে না। কেমন যেন ঘাপলা লাগছে। পরক্ষণে নিজের পরিকল্পনার কথা মনে করে নিজের সংশয় ভাব দূর করার চেষ্টা করল সে। বাহিরে কোনো প্যাচ দেখলে সে এই ঘরের ভেতরে বসে থেকেই জানতে পারবে, সেই ব্যবস্থা করেই এসেছে সে। তাই অযথা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে এদের দুজনের এই কথাবার্তা তার বিরক্ত লাগছে এবার। রুষ্ট গলায় বলে উঠল আজহার, থামবি তুই? বেশি কথা বলিস কেন? নিজেকে কি ভাবিস? বুকে ভয়ডর নেই নাকি? যা কথা বলার আমার সাথে বল। আবারও বলছি, আমার বেয়াদব বউটাকে ছেড়ে দে। একদম চুপ করুন। কেঁদে কেটে ঘেমে মুখের বিবর্ণ রূপ ধারণ করছে মায়রার। কথায় কথায় বেয়াদব বলা বন্ধ করুন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কি করবে? কি করতে পারবে তুমি? খুন করে ফেলবো আর একবার বেয়াদব বললে। মাথামোটা গবেট রে, তোর হাত দুটিই তো বাঁধা আছে। নিজেই বাঁচতে পারছিস না, আবার আমাকে মারতে চাইছিস? দাঁত কিরিমিরি করে উঠে মায়রার। রাগে শরীর রি করে তার। মনে মনে চাইছিল ইহাম যেন যেভাবেই হোক চলে আসে। দোয়া করছিল বারবার যেন তাকে বাঁচিয়ে নেয়। অথচ এই লোক এমন ভয়াবহ বিপদের মুখেও তাকে বেয়াদব বেয়াদব করে যাচ্ছে। এই অবস্থায় শত্রুদের সামনে বন্দুকের মুখে বসে আছে, অথচ লোকটার কি একটুও ভয় হচ্ছে তার জন্যে? একটুও চিন্তা নেই তার মনে? ঠোঁট ভেঙ্গে কেঁদে উঠে মায়েরা। তথাপি বোকা মেয়েটা বুঝল না শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে থাকা লোকটার ভেতরে আতঙ্কের ভয়াবহ তাণ্ডবের কথা। বেয়াদব মেয়ে আমার একটা কথাও শুনতে চায় না। এবার মজা বুঝো। তোমার মতো মাথায় গোবর ভরা গবেটদের একটু শিক্ষা পাওয়া দরকার। তো এসেছেন কেন? আমি তো জন্মের বেয়াদব। চলে যান এখান থেকে। আমার বিপদ হোক বা মরি তাতে আপনার কি? এই গুন্ডা ভাই, আপনার পিস্তলটা দিয়ে একটা গুলি করুন তো আমায়। মায়রার এহেন কথায় রাগে নিষ্পিস করে উঠে ইহামের শরীর। দাঁত পিষে সে আগুন লাল চোখে তাকায় মায়রার দিকে। ইচ্ছা হয় বলদ মেয়েটার গলা চেপে ধরুক গিয়ে। এত মাথামোটা এই মেয়েটা। স্থির ভঙ্গিতে কেমন হিমকণ্ঠে শাসিয়ে উঠল ইহাম। কি ভেবেছ এভাবে এই পরিস্থিতিতে আছি বলে কি তোমায় কিছু করতে পারবো না আমি? আমি যদি এক চুল নড়ি তাহলে সোজা গিয়ে তোমার গালে ঠাস ঠাস করে কয়েকটা লাগাবো। দেখতে চাও নাকি? আপনি একটা রাক্ষস। পাথরও আপনার চেয়ে ভালো আছে। একটা পাষাণ আপনি। জাহান্নামে যান। তোমাকে সাথে নিয়েই যাব। দূর দূর। আমি যাব আপনার সাথে? থাকবই না আপনার কাছে একটা কঠিন পাষাণ লোক। একবার শুধু বের হতে পারি এখান থেকে, তারপর যা করার পরে দেখছি। কারো দাম নেই আপনার কাছে, তাই না? আপনার মূল্য শুধু আপনার চাকরি। এই চাকরি দিয়ে যদি আমি ডুগডুগি না খেলি পেরে দেখবেন। স্টুপিড একটা। বাদরের বাচ্চার মতো মাথায় তুলে দিব এক আছাড়। দাঁত কিরিমিরি করে বলল ইহাম। চুপ পপ। চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল আজহার পাটোয়ারি। একদম চুপ কর দুটা। বিরক্ত হয়ে যাচ্ছি আমি। আমারে কি বোকাচো পেয়েছ তোমরা? সামনে রেখেই সমানে রেশারেশি করছিস। তোরা কি স্বামী স্ত্রী নাকি সাপ নেউল? এই অবস্থাতেও এমন করে কেমনে ঝগড়া করিস? নাকি অন্য ব্যাপার স্যাপার আছে? শানিত তলোয়ারের মতো নজরে চকচক দৃষ্টিতে ইহাম রুষ্ট আজহার পাটোয়ারির দিকে তাকিয়ে রইল নিরুত্তর হয়ে। ঠোঁটের কোণে এক চিমটি পরিমাণ বক্র হাসি ফুটিয়ে আনল। তবে তার এই পরিমাণ হাসিটা আদৌ তো বুঝা গেল কিনা তাতেই বিস্তর সন্দেহ। ততক্ষণে মনেমনে নিজের ছকটাও কষে নেয় সে। একে তো বিয়ে বাড়ি, তার উপর অন্তরে বাস করা রমণীটি অনিশ্চিত বিপদের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে।
সেই অবস্থায় কি আর সে কোনো রকম বন্দোবস্তহীন একাই চলে এসেছে নাকি এই বদ্ধ খাঁচায়? ওই বোলদা আজহার পাটোয়ারি কি ভাবছে সে তাকে এখানে টেনে এনেছে? হুহু, নিজ থেকেই এসেছে এই রুমের ভিতর। নয়তো মায়রাকে উদ্ধার করার অন্য উপায়ও সে বের করতে পারত। তবে তার পরিকল্পনা আজহারের ধারণারও বাহিরে। একটু আগেই যখন পাশের রুমটায় গিয়ে উশৃঙ্খলের মতো কিছু খুঁজছেও পাচ্ছিল না, তখন সে নিশ্চিত হয়েছিল এই রুমে কিছু না কিছু সিক্রেট আছে। তখনই তাড়াহুড়া করে সে ইব্রাহিমকে জানায়, ফুটেজ চেক করে বলতে এই রুমটায় ঘন্টা খানেক ধরে কে কে এসেছিল আর গিয়েছে। ততটুক সময়ে ইহামের বুকের ভেতরটায় কেবল বয়াল ঘূর্ণিঝড় চলেছে। দুশ্চিন্তা আর শঙ্কা ভাবকুণ্ডলীর মতো ঘুরপাক খেয়েছে তার হৃদয়ের আনাচে কানাচে জুড়ে। মায়রার অল্প সময়ের অনুপস্থিতিটুক আর বিপদের আশঙ্কা তার অস্থিমজ্জায় টের পাইয়েছে ওই বেয়াদব মেয়েটাকে তার কত প্রয়োজন। মস্তিষ্কের নিউরন সেলে খরস্রোতা প্রস্রবণের মতো কেবল একটা কথাই উদ্ভব হচ্ছিল, দুনিয়া ধ্বংস হোক তবুও বেয়াদব মেয়েটা তার বক্ষস্থানে ঠাঁই পাক। আর সেই মাথামোটাটা এখন ভুলভাল বুঝে আবোলামি করছে গাধার মতো। তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়েও চুপ রয় ইহাম। মনে পড়ে ইব্রাহিম যখন ফুটেজ চেক করে তাকে জানিয়েছিল, আর নিজের পর্যবেক্ষণ সব মিলিয়ে সে ধারণাই করে নিয়েছে এই ঘরে কোনো এক গোপনীয়তা লুকায়িত আছে। মায়রা আসার 15 মিনিট আগে আজহারের সাথে আরও 4 জন ছেলে ঢুকেছিল সেই রুমে। কিন্তু বের হয়েছিল 3 জন। তার কিছুক্ষণ পর মায়রা ঢুকেছে, যা ভিডিওতে স্পষ্ট। তবে কেউই আর বের হয়নি। তখন প্রশ্ন এসেছিল, আজহারের সাথে আরেকটা ছেলে আর মায়রা রুম থেকে বের না হলে কোথায় উধাও হয়ে গিয়েছিল? এর একটু পর দেখা গিয়েছে ওই বৃদ্ধা নাতনি আর তার বাচ্চাকে নিয়ে ঢুকেছে বেস্ট ফিডিং করাতে। স্ক্রিনে তখন আরেকটা সন্দেহজনক দৃশ্যে চোখ আটকে গিয়েছিল ইহামের। পাশের রুমটাতে একটা বড় রেক কিছু ছেলে তালা খুলে রুমে রেখে এলো। বের হওয়ার সময় কিছু একটা আঁচ করে আবারও উপজট করলো সেটা। আরেকটু পিছিয়ে দেখল 5 জন ভেতরে ঢুকলেও বের হয়েছে 3 জন। ঠিক তখনই যা বুঝার বুঝে গিয়েছিল সে। ঘাপলাটা যে এই রুম থেকেই শুরু, তাতে আর সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। উন্মাদনায় লিপ্ত মস্তিষ্কটি হঠাৎই এক দৃঢ় শাসনে এসে স্থির মনোযোগে কিছু সূক্ষ্ম পরিকল্পনার ছক কষে নেয়। যেন বিক্ষিপ্ত ঝড় থেমে গিয়ে গভীর কোনো ষড়যন্ত্রের নীলনকশা আঁকা শুরু হয়, নির্ভুল অথচ অপ্রতিরোধ্য। যার প্রতিটি ধাপে লুকিয়ে ছিল প্রবল দৃঢ়তা। ইহাম নিরুত্তর রইল। সূক্ষ্ম আর চোখে তাকালেই দেখতে পেল মায়রা গলা টানছে। ঢোক গিলতেও বুঝি মেয়েটার কসরত করতে হচ্ছে। নিঃশব্দে বিষয়টা বুঝে নিল সে। সুচালো হিংস্র চোখে তাকালো আজহার পাটোয়ারির দিকে। তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ইহাম নিজে প্রশ্ন করে উঠল, আমার পিচ্ছি মিসেস চৌধুরীকে পানি দিয়েছিলি? ইহামের প্রশ্নে খানিক ভ্যাবাচ্যাকা খেল আজহার। সন্দেহের স্থানে এবার ঠাঁই পেল চিন্তা। বুঝার চেষ্টা করল বিস্তর কঠিন ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা এক অদম্য সাহসী চতুর সৈনিককে। থতমত খেল আজহার। প্রত্যুত্তর না করে কুঞ্চন রূপে তাকিয়ে রইল ইহামের দিকে। একটু আগেই না দুটোতে কেমন ঝগড়া করছিল, এখন আবার কেমন করে সামান্য বিষয়টা গুরুত্ব দিল। কিছু মনে করে সে গভীর মনোযোগ দিল ইহামের মুখাবয়বে। হঠাৎ বজ্রবেগে হুঙ্কার দিয়ে উঠল কঠিন মানবটা, কিরে কেউ উত্তর দিচ্ছিস না কেন? কি জিজ্ঞাস করলাম আমি? পানি দিয়েছিস ওকে কেউ? আজহার তখনও নিরুত্তর। তার তীক্ষ্ণ নজর তখনও ইহামের মুখের উপর। কোনো একটা হেতু খুঁজার আপ্রাণ চেষ্টা তার গহ্বরে। ইহামের হিংস্র রঙ্গিম আভা আর মেঘের গর্জন বাকি 3 জন ছেলেকে ভয় পাইয়ে দিয়েছে। তাদের দলের সবার জানা আছে এই রুক্ষ দয়ামায়াহীন মানুষটার নির্ভীকতা। কেমন চুপসে গিয়ে একজন আমতা আমতা করে জবাব দিল, না, খেয়াল করা গেল ইহামের চোখগুলি অসম্ভব লাল হয়ে উঠছে। সামনের এই মানুষটা কি মাত্রাতিরিক্ত রাগের শিকার? দাঁত কটমট ভাবটা 3 ছেলেকে যেন পিষে দিচ্ছিল। কোনো নীরব ভাবনায় তাদের মনে হতে লাগলো এটা যেন তাদেরই নিঃশেষ করে দেওয়া ইঙ্গিত। মায়রার পাশেই দাঁড়ানো লোকটা চুপচাপ এগিয়ে গিয়ে একটা মিনারেল পানির বোতল ধরল মায়রার সামনে। কঠিন পিপাসায় গলা শুকিয়ে আসা মেয়েটা জবথব হয়ে কাতর চাউনিতে তাকালো লোকটার পানে। এই মুহূর্তে আসলেই বেশ গভীরভাবে উপলব্ধি করতে পারছে পানির অপর নাম জীবন কথাটার মর্মার্থ। শুকনো করে ঢোক গিলল সে। তৃষ্ণায় গলার মনি শুকনো খালের মতো চৌচির হয়ে আছে। অন্তরটা অপ্রাণ চাইছে ওই জীবনটুক আস্বাদন করুক নিজ অভ্যন্তরে। কিন্তু নিরুপায় চেয়ে থাকে কেবল পানির বোতলটুকের দিকে। মায়রার অনুচ্চারিত কথাটা নিজ দায়িত্বে আয়ত্ত করে কেমন চাপা ক্ষোভ মেশানো প্রগাঢ় কণ্ঠে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, আমার বউ পানি খেতে চাইছে, পানি দিচ্ছিস না কেন? হাত পায়ের বাঁধন খুল চামচার বাচ্চা।
রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকা ভয়াল রূপটা দেখে হকচকিয়ে গেল ছেলেটা। নিঃশব্দে হাত কাঁপল। আতঙ্ক ভরা চাউনিতে বিক্ষুব্ধ সোল্ডার নায়ককে দেখে নিয়ে অসহায় চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে দেখল আজহার পাটোয়ারিকে। লোকটাকে নির্লিপ্ততা মনে হলেও গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে উপচে পড়ছে উদ্বেগ। কিছু বলার আগেই ইহাম আবারও গর্জন দিয়ে চেঁচিয়ে উঠল, হারা মিরবাচ্চা মরার স্বাদ জাগছে? খুলছিস না কেন হাত দুটো? দেখছিস না পানি খেতে চাইছে ও? অপ্রয়োজনীয় আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল রুমটায়। 6 জনের উপস্থিতিতেও ঘরটা শুনশান নীরবতা গ্রাস করল। চকিতে বিস্ময় নিয়ে মায়েরা অপলক তাকিয়ে রইল ইহামের দিকে। লোকটার রঙিন মুখাবয়ব তার ভেতরেরও ভয়ের দানা বুনছিল। মানুষটা কি সাংঘাতিক রেগে গিয়েছে? চোখ দিয়ে মনে হচ্ছে কেমন আগুন ঝরছে। তার না বলা কথাটা কি করে লোকটা এক তুড়িতে বুঝে নিল? এর জন্যেই কি এই উন্মত্ত হিংস্র রূপ? আজহার পাটোয়ারি কিছুতেই যেন কিছু মিলাতে পারছেন না। কিন্তু তার সচল মনমস্তিষ্ক জানান দিতে চাইছে কিছু একটা ঘাপলা আছে। নয়তো এসেই বউকে এভাবে দেখে যে মরিয়া না হয়ে ঝগড়া শুরু করে দিল, আর যেই দেখেছে বউ পানি খেতে চাইছে অমনি তার এত উথলা? ব্যাপারটা ঠিক ঠাউর করতে পারছে না সে। তবুও মনের কোথাও না কোথাও থেকে একটা সূক্ষ্ম সান্ত্বনা অনুভব করল। ঘাপলা পেলে নিশ্চয় বাহির থেকে খবর আসবে। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে গিয়েও যেন তার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কেবল ইহাম। সামনের ধুরন্ধর লোকটা খপ করেই যেন আজহারের মন পড়ে নিল। তার দুশ্চিন্তা আর আতঙ্কের খবর পেল সে। এক অনু বাঁকা হাসল ইহাম। তার এই নিগুড় হাসির মানে আর রহস্য কেবল সে জানে। এই চামচা কানের নিচে কয়টা খেতে চাস তুই? এদিকে আয়, তোর কানের পর্দা ফাটাই। বাল, শুনতে পাচ্ছিস না? আমার বউ পানি খাবে? মকবুল, গলার স্বর নিচু করে আজহার। চিন্তা কাটাতে মুখ ফিরায়। ম্যাডামকে পানি খাইয়ে দে। তোর কি মনে হয় আমি সামনে থাকতে আমার বউকে আরেক ব্যাটায় পানি খাইয়ে দিবে আর আমি তোর আঙ্গুল চুষব? তো তুই কি চাইছিস? আমি ওর হাত পায়ের বাঁধন খুলে দেই, আর তুই তারে কোলে তুলে পানি খাওয়াতে চাস? আমাকে ওর কাছে যেতে দিলে কোলে তুলে শুধু পানি নয়, তোদের সামনে ওকে চুমুও খেতে পারবো অনায়াসে। সেই কথা বলে লাভ নেই। তোকে 1 মিনিট সময় দিলাম, এর মাঝে যেন আমার স্ত্রীর পানি পিপাসা মিটে। নয়তো কছম আজহার, তোর পরিণতি খুব করুণ হবে। নিজ হাতে পিণ্ডি চটকাবো তোর। ওর হাত খোল, পানি খেতে দে ওকে। মায়েরা কেমন হতভম্বের মতো বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। চোখে মুখে তার বিস্ময়, এক কৌতূহল ভাব। এই লোকটার রাগ এত ভয়ঙ্কর? শান্ত শীতল কণ্ঠটা তার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠছে। হৃদয় ছলকে উঠছে কঠিন মানুষটার ক্রোধ দেখার আকাঙ্ক্ষা। আব্বে শালা, তোকে আমি তুলে এনেছি নাকি আমাকে তুই তুলে এনেছিস? তুই কি আমারে ভয় দেখাচ্ছিস? আরে ওদের কেউ বুঝা না, ওখানে ওদের ঢলে ঢলে আদর করতে আনিনি আমি। ওর হাত খুলে দে, খুব পানি পিপাসা পেয়েছে ওর। নিস্তরঙ্গ চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত অথচ শরীর শিউরে দেওয়ার মতো করে ইহাম কথাটা বলল। দেখ, ফালতু প্যাচাল বাদ দে। আজহারের চোখে মুখে স্পষ্ট বিরক্তি ভাব। শান্ত কণ্ঠে আবারও জানালো, সেটা বলার জন্যে এত কসরত করতে হয়েছে, সোজাসুজি সেই প্রসঙ্গে আয়। তখনই বিদ্যুৎ চমকের মতো ইহাম বজ্রধরের মতো পাশে থাকা একটা বুকশেলফ বাম হাত দিয়ে ঠেলে মাটিতে ফেলে দিল। মুহূর্তে বদ্ধ রুমে সেই বিকট শব্দ বারবার প্রতিধ্বনি সৃষ্টি হল। মায়েরা এতক্ষণ এক দৃষ্টিতে ইহামের দিকে নজর রেখেছিল। চোখে মুখে তার অবাক বিস্ময় ভাব লেপ্টেছিল। শব্দ শুনে সে তীব্র আতঙ্ক আর শঙ্কায় নিদারুণভাবে চোখমুখ খিচে নিয়েছে। বদ্ধ চোখের পাতায় ভাসছে ইহামের অতিরিক্ত হিংস্র রূপটা। দাঁত খিচে চোখ বন্ধ রাখা অবস্থাতেই ভীত মায়েরা ঘন ঘন নিঃশ্বাস নিল। আর চোখে সবটা পরখ করে নিয়ে ইহাম হিমশীতল কণ্ঠে জানালো, আমার বউকে পানি দে আজহার, নয়তো কোনো কথা ছাড়াই তোর পরিণতি টানব আমি। চোখ দিয়ে ইহামের দাউদাউ করে যেন আগুন ঝরছিল। ফিচেল হেসে আজহার দেখে গেলে ইহামের ক্রোধটা। মায়েরার পাশেই এক হাতে পিস্তল আর এক হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ইশারা করল খুলে দিতে হাতের বাঁধন। ছেলেটা দ্রুত তা করতে লাগল। আজহার দৃষ্টি ঘুরিয়ে পুনরায় তাকালো ইহামের দিকে। স্তব্ধ শরীর থেকে আগুন নির্গত হওয়ার মতো হোসহোস করছিল সে। অথচ তার ভেতরের তীব্র দাবানলের কথা জানতেও পারল না আজহার পাটোয়ারি, যা ওই গম্ভীর কঠিন মানুষটার শক্তপোক্ত উর্বর ভীতকেও নাড়িয়ে দিতে সক্ষম। হাতের বাঁধন ছাড়া পেয়ে মায়েরা সবার আগে ইহামের দিকে প্রশ্নাত্মক নজরে চাইল। চোখের চাউনির বুননে বুননে যেন না বলা কত অভিযোগ জানিয়ে গেল। নিঃশব্দে আগুন গিলার মতো সেটা হজম করল ইহাম। চোখ দিয়ে শান্ত ভঙ্গিতে ইশারা করল পানিটুক খেতে। তবে ভুলক্রমেও পা বাড়াল না সে।
কারণ আজহার পাটোয়ারির পাশে থাকা একজন তার দিকেই বন্দুক তাক করে রেখেছে। সেই সাথে মায়রার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতেও বলথ পিপিকে মডেলের এক পিস্তল ঝুলানো। তাই কোনো রকম রিস্ক নেওয়া চলে না। সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় স্থির। তৃপ্তি নিয়ে অর্ধেক বোতলের পানি খাওয়াটা গভীরভাবে তাকিয়ে দেখল ইহাম। মেয়েটা পানি হাতেই ঘুরে তাকালো তার দিকে। মায়রার মুখের পর্দে পর্দে ভয় আর আতঙ্ক ভাবটা ইহামের বুকটাতে ধুকবুক শব্দ তুলছিল। তবুও স্থির অবিচল চিত্তে সে চোখের পাতাটুক আস্তে করে বুঝল, যেন নিগুড়ভাবে জানান দিল নিজের উপস্থিতির না বলা ভরসাটুক। আজহার পাটোয়ারি চোখের ইশারায় কিছু বুঝালে ইহাম তখনই বলে, হুহু, একদম নয়। ভুলেও আর ওকে বাঁধার চেষ্টা করিস না। চুপ কর। রেগে গেল আজহার, সেই সাথে প্রচণ্ড বিরক্ত হল। মামাবাড়ির আবদার পেয়েছিস? তো বল, গা ঝাড়া দিয়ে বলল ইহাম, যেন আজহারের বক্তব্যের ন্যূনতম মূল্য তার কাছে নেই, আর না অফুরান সময় আছে তা শোনার। আসল কথায় আয় মগা। যেটা বলার জন্যে কাপুরুষের মতো কাজ করলি সেটা বল। অবশ্য তোর জীবনটাই তো কাপুরুষী কাজ দিয়ে ভরপুর। রেগে অগ্নিশর্মা হয়ে উঠল আজহার পাটোয়ারি। দাঁতে দাঁত চেপে সে ক্রোধান্বিত হয়ে কটমট করে তাকালো ইহামের দিকে। মন চাইছে ছুটে গিয়ে মাদারচোয়ের গলাটা চেপে ধরতে। তবে কিছু একটা ভেবে ফনা তুলা সাপের মতো ফসফস করে শব্দ করল, তোর কলিজা দা কি খুব বড়? দেহি আয় তো একটু ছিঁড়া দেহি কত্ত বড় পাডার মতো তোর কলিজা গান্ডুর পুতো। আমার সাথে মস্কারি চো? এ ই ই ই। হঠাৎ আগুন ঝাড়া ক্রোধে প্রলয়ঙ্করী কণ্ঠে চিৎকার দিয়ে উঠল ইহাম। কণ্ঠে আগুন তেজ নিয়ে বলল, বাইদ পদ্মার পু আমার, আমারে তুই গালি দেস? এটায় পিএইচডি করা আমার, খালি জায়গা মতো ঠাপাই। আর তুমি মাদারচো আমারে গালি চুও? আর একটা গালি দিয়ে দেখ পরবর্তী বাক্যটা বলার জন্য তোর জিহ্বটা আমি কোথায় ভরি। ইহামের মাত্রাতিরিক্ত রাগের রক্তজ্বা রূপ দেখে সবাই স্তব্ধ বা খাড়া। মায়েরা একদম হতবিহ্বল হয়ে নিশ্চেষ্টাভায় তাকিয়ে আছে কেমন করে। তার চোয়াল বিস্ময় ঝুলে আছে। ওই ভয়ঙ্কর রূপ আর পিছলে পড়া বিশ্রী শব্দে ইহামকে যেন চিনতেই পারছে না সে। মেজাজ খুব খারাপ হয়ে আছে আজহারের। নিজের টগবগে রাগটাকে দমাতে পারছে না। ইচ্ছা হচ্ছে ঝাঁপিয়ে পড়তে ওই মা দাড়ির বাচ্চার উপর। মনে মনে অশ্রাব্য ভাষায় গালাগালি করে দাঁত কাটল সে। এখানে এর ভাবলীলা সাঙ্গ করে দিতে। কিন্তু ঝামেলায় পড়লে ফাঁসবে সে। বিপদ তখন একদিকের বদলে দুই দিক দিয়ে তাকে মাইনকার চিপায় ফেলবে। এর চেয়ে আলোচনায় উত্তম। ঠিক আছে, এবার কথায় আসি। উত্তরের আশায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ইহাম জবাব দিল না, বরং ভেতরে নিভৃতে ফুঁসে যাওয়া তোপে ধারালোভাবে তাকিয়ে রইল তার দিকে। অতঃপর আশাহত হয়ে নিজ থেকেই বলল, তুই তোর ডিপার্টমেন্টে জানিয়ে দিবি আমি স্পট ডেট। বাকিটা আমি সামলে নিব। বেইমানি করতে বলছিস নিজের আরেক সত্তার সাথে? বাঁচার জন্যে যত মিথ্যা ছলচাতুরি সব মাফ। চুপ করে না থেকে জবাব দে। বিশ্বাস কর তোর অভিনয় আমাকে অনেকক্ষণ যাবৎ মেজাজ গরম করে দিচ্ছে। তোর বালের মেজাজ তোর কাছে রাখো। দেখ, তোর মতো ক্যাপ্টেনকে শায়েস্তা করা আমার ওয়ান টু ব্যাপার। কিন্তু আমি চাইছি আলোচনায় শেষ করতে। তো তোর আলোচনা কি এইটায়? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকা আমি কেন করব? তোর বউকে বাঁচাতে। উত্তরে ইহাম কেমন নগণ্যভাবে ঘাড় বাঁকিয়ে বাঁকা হাসল। ঠিক তখনই আজহারের কপাল কুঁচকে এলো। ততক্ষণে ইহাম নিজের কাঙ্ক্ষিত বাক্যটি শুনে অসম্ভব ক্রূর হাসিটাকে আরো প্রসারিত করে। আজহার পাটোয়ারি বিচলিত হয়ে উদ্রেক কণ্ঠে শুধায়, ওই তোর কানে ওটা কি? কি দিয়ে রাখছস? আজহারের ভীত চাউনি আর ভয়ার্ত মুখশ্রী দেখে কুঠিল হাসল ইহাম। এটার আর প্রয়োজন নেই। আজহার পাটোয়ারি নিজেকে শেয়ানা ভেবে হয়তো আরামচে বসে আছে। অথচ তার জন্যে যে সে ফাঁদ পেতেছে তাতে বিন্দুমাত্র কোনো অবগত নেই তার। শুধু কি আর এসেই সময় ব্যয় করেছে সে মায়রার সাথে কথোপকথনের মধ্য দিয়ে? ইহাম হাত বাড়িয়ে ব্লুটুথটা কানের গুহা থেকে আলগা করল। ঠোঁটের কোণে চমৎকারভাবে হাসি ঝুলিয়ে সেটা বাড়িয়ে দিল আজহারের সম্মুখে। অদ্ভুত স্বরে বলে, এটা? তারপরই সেটা মাটিতে আজহারের পায়ের দিকে ছুঁড়ে দিল। এটার আর কোনো প্রয়োজন নেই। তুই রেখে দে। ব্যাস। আজহার পাটোয়ারি কেমন ছন্নছাড়া হয়ে গেল মুহূর্তে। তার সন্দেহ সংশয় ঠিক হওয়ার আশঙ্কা কেমন উতলা করল তাকে। উদ্ভ্রান্তের মতো বলে উঠল, মাদারচো খান মায়ের পোলা, আমার সাথে তুই চালাকি মারো? গাদ্দারি চো ওই ধর ওর ধর বউডারে। আজ খাইছি ওরে। বলতে দেরি হলো কিন্তু ইহাম অত্যন্ত দক্ষতার সাথে চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে কোমরের পিছনে গুজে রাখা সেমি অটোমেটিক প্লাস ফুল মুডে কাজ করা গ্লক 18 মডেলের পিস্তলটা বের করেই আগে মায়রার পাশে দাঁড়ানো ছেলেটার হাতে গুলি ছুড়ল।
মুহূর্তে শুনশান নীরব পরিবেশটা অনবরত গুলি ছুড়াছুড়ি করার শব্দে কেঁপে উঠছিল প্রতিটি দেওয়াল। নির্বাক মায়েরা প্রথম কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকলেও এই মুহূর্তে তার রন্ধ্রে রন্ধ্রে ভয় আতঙ্ক স্রোতের মতো প্রভাবিত হল। তখনই ইহাম গুলি ছুড়তে ছুড়তে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, মায়েরা কোনো কিছুর আড়ালে লুকাও। জলদি। খোদার কসম লাগে কোনো বেয়াদবি করিস না জান। ইহামের কণ্ঠের আগুন থাকলেও মায়েরা খুঁজে পেল শরীর শিউরে তুলা এক হিমশীতল বাতায়ন। তীব্র অসহায় আতঙ্কিত কণ্ঠের পার্দে পার্দে ছিল আবেগ আদুরের সংস্পর্শ। 3-4 সেকেন্ড সেটা নিয়ে নিস্তব্ধ হয়ে থাকলেও আরেকটা বিকট গুলির আওয়াজে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। অতি দ্রুত কম্পিত শরীরটা নিয়ে একটা অপ্রয়োজনীয় সোফার আড়ালে নিজেকে লুকিয়ে নিল। সেই সাথে শুরু হয়ে গেল তুমুল গুলাগুলির ধ্বনি। আজহার পাটোয়ারি নিজেকে কাভার করে বাকি 3 জনের সাথে ইহামের দিকে বুলেট ছুড়ছে। মোটামুটি পরিস্থিতিটা ভয়াল শ্বাসরুদ্ধকর অবস্থায় ঠেকেছে। মায়েরার হাত পা অনবরত কাঁপছে। শরীরটা অসাড় হয়ে আসতে চাইছে এই ভয়ঙ্কর মুহূর্তের করাল গ্রাসে। কি হবে তা যেন তার কোমল হৃদয়কে কামড়ে ধরছে। মনের ভীতি ভাবটা তাকে সর্বশক্তি দিয়ে এক ভয়ঙ্কর কালো আধারে টেনে নিয়ে যাচ্ছে। কোনো দৈব্যশক্তি যেন শীতল কণ্ঠ মেলে কানের কাছে ফিসফিস করে বলে যাচ্ছে কোনো ভয়ঙ্কর রক্তস্নানের নিগুড় পূর্বাভাস। নিজের সবটুক মনোযোগ দিয়ে যখন আপ্রাণ চেষ্টায় শত্রু ঘায়েলের নেশায় মত্ত তখনই আজহারের ব্যঙ্গার্থ কণ্ঠ কানে এনো। ইতিমধ্যে দুজনকে ঘায়েল করে কেবল একজনের দিক থেকে আসা গুলির মোকাবিলা করছিল ইহাম। তখন আজহারের কণ্ঠ শুনে সেদিকে তাকাতেই হৃৎপিণ্ডটা ভয়ে থমকে গেল। গলা শুকিয়ে বড্ড তৃষ্ণা অনুভব করল। স্বীয় স্ত্রীর গাঢ় তৃষ্ণা বিস্ময় ছানাবড়া হয়ে তাকিয়ে আছে আজহার আর মায়রার দিকে। আজহার পাটোয়ারির বন্দুক তখন মায়রার মাথায় ঠেকানো। মেয়েটার কোমল গলা ওই জানোয়ারটার শক্ত বাহুর মুড়িতে। মেয়েটা ভয় আতঙ্ক কিংবা যন্ত্রণায় খিচে রয়েছে। এক রত্তি তাকাচ্ছে না পর্যন্ত। মায়রার ওই মুখশ্রীটা যন্ত্রণায় দগ্ধ করে তাকে অদ্ভুতভাবে নিস্তেজ করেছে। অজানা শক্তির টানে একদম হতবিমূঢ়ের মতো ইহাম ঠাই দাঁড়িয়ে রইল নিজের বিবশ চিত্ত নিয়ে। কেবল গভীরভাবে অনুভব করছিল বুকের তীব্র দুরুদুরু কাতর শব্দগুলি। শরীরে আর এক বিন্দু শক্তি হল না আরেকটা গুলি ছুড়তে। হাতের পিস্তলটা আপনা আপনি নিচে নামিয়ে নিল। ওর এই আত্মসমর্পণের দৃশ্যটা বাঁকা হেসে খুব উপভোগ করল আজহার পাটোয়ারি। তুই হুগা মা বাইদ আমার সাথে টক্কর লস? আমার সাথে? কথা বলতে গলায় আটকে আসছিল শঙ্কা। আজ ইহাম হাড়ে হাড়ে টের পাচ্ছে মরণের ভয়ে তার অন্তরে না থাকলেও কোনো এক বিষয়ে সে ভীষণ ভীত ভীষণ অসহায়। কথা বলতে গলা কাপল তার। থেমে থেমে জানালো, দেখ আজহার পাটোয়ারি সালেন্ডার কর। ভুলেও কোনো ভুল করিস না। বাঁচতে পারবি না কিন্তু। আশেপাশে সব কিছু কিন্তু আমাদের আয়ত্তে। কোথাও পালাতে পারবি না। কোনো চালাকি না করে মায়রাকে ছেড়ে দে। তুমি পু দানির পু আমারে মারা খাওয়াইবা আর আমি তোমার মুখে মধু ঢাইলা দিমু। কোনো রকম চালাকি করিস না। আমার রাস্তা ক্লিয়ার কর। আমারে বের হতে দে। দেখ আমি বলছি একটা মীমাংসা শাসা হবে। আগে তুই মায়রাকে ছাড়। ভেতর থেকে উতলা হলেও বাহিরে শক্ত থাকার ভীষণ চেষ্টা করছে সে। এদিকে আজহার পাটোয়ারি মায়রার গলায় আরেকটু চাপ দিয়ে ধরতেই মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠল। ঈশস বাবা মার অতি আদরের একমাত্র ভাইয়ের স্নেহে খুব যত্নে বেড়ে উঠা মেয়েটা, যাকে দুঃখ কষ্ট ছুঁতে পারেনি সেই মেয়েটাকে একটা শক্ত কঠিন মানবের পরশে এসে কতই না যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। টপ টপ করে কপল বেয়ে গড়িয়ে পড়া পানি ভর্তি করুন মুখটা দেখে ইহামের বুকে তোলপাড় হয়। কষ্টে গলা বসে আছে। চিৎকার করে বলতে ইচ্ছা হয়, দোহাই লাগে তোর, আমার প্রাণভোমরাটাকে ছেড়ে দে। ওর খুব করে কষ্টটা আমার বুকের বা পাশে বিষাক্ত তীরের মতো বিধাচ্ছে রে। বাহির থেকে দরজা ভাঙ্গার ঢগ ঢগ শব্দ হচ্ছে। তাতে আজহার পাটোয়ারি অনুভব করে তার আসন্ন বিপদ। আরও উদ্বিগ্ন হয় সে। মাথার ভেতর তখন আর কিছু ঢুকে না। ঠিক তখনই সে একদম নির্বোধের মতো আচমকা মায়রাকে জানের শক্তি দিয়ে একটা ধাক্কা দিছে বসল। মেয়েটা একদম ছিটকে সরে গেল। ইহাম জান ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, মায়রা বলে। চোখে মুখে তার নিস্তব্ধতা আর বিস্ময় আতঙ্ক ভাব। সেই সঙ্গে মায়রার বাহুতে একটা গুলি ছুটে গেল। মাংস ফেটে গলগল করে সঙ্গে সঙ্গে শোণিতধারা গড়ালো। মায়রা গগন ফাটানো আর্তনাদ শুরু করেছে। কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে একদম নিচে গড়িয়ে পড়ল মেয়েটা। হাত থেকে গলগল করে রক্তের ফোয়ারা বইতে শুরু করেছে। ফ্লোর ভেসে যাচ্ছে তাজা গরম রতে। কিন্তু মেয়েটার কেমন যেন হাতের দিকে নজর নেই। মাথায় হাত দিয়ে মায়রা মাটিতে মৃদু নড়াচড়া শুরু করল। লঘু কাতরভাবে গঙ্গানোর শব্দ আসছে মেয়েটার গলা দিয়ে।
মেয়েটা কেমন নিথর হয়ে আসছে, আস্তে আস্তে নড়াচড়াও কমে আসছে যেন। এদিকে ইহাম একদম পাথর হয়ে গিয়েছে, হাত পা বরফের ন্যায় জমে আছে তার, চোখের দৃষ্টি একদম মায়রার দিকে নিবন্ধ। দুনিয়ার আর কোনো হুঁশ যেন নেই তার মাঝে, কেমন প্রাণহীন চোখে অপলক চেয়ে আছে নিথর কাঁপতে থাকা মেয়েটার দিকে। আজকে বোধ হয় এমন দৃশ্যটা ইহামকে সত্যিকারের পাথরে পরিণত করে দিল। নিঃশ্বাসটাও কোথায় আটকে গিয়েছে, ঢোক গিলার আর কোনো সুযোগ নেই। আচমকা চোখগুলি ঝাপসা হয়ে এলো, সেই ঝাপসা নেত্রপল্লবে ভেসে উঠল রতফোয়ারায় ভেসে যাওয়া রতাত মায়রার নিথর দেহখানা। ফেনী সীমান্তবর্তী এলাকা হওয়ায় বর্ডার ক্রাইম করা এখানে অনেক সহজ। আজহার পাটোয়ারি তেমনই এক ভয়াবহ ক্রিমিনাল। অথরিটি থেকে যে খবর পেয়েছিল তাতেই মুখ গুজে বসে থাকেনি সে, নিজেও গোপনে চালিয়েছে অভিযান। আজহার পাটোয়ারি ভারতে অস্ত্র, কালো টাকা, ইয়াবা পাচারের সাথে জড়িত। ভারত থেকে গোপনে এবং অবৈধ উপায়ে এসব আদান প্রদান করা তার নিয়মিত কাজ। এমনকি ইয়ারা সহ সকল মাদকদ্রব্য সে সারা দেশে সাপ্লাই করে। বর্তমানে মাদকদ্রব্য যুবসমাজকে ঠিক কতটা ধ্বংসের মুখে ফেলেছে তা বলার অপেক্ষাই রাখে না। আজহারকে ধরতেই এবং মায়রাও ফেনীতে আছে বিধায় নিজের কাজের সাথে আরেকজনের কাজের উদলবদল করে নিয়েছে ইহাম। এর জন্যে অবশ্য তাকে প্রশাসনিক ঝামেলা পুহাতে হয়েছে, কাছ থেকে অনুমোদনও নিতে হয়েছে। সেদিন রাতে অপারেশনে গিয়ে জানতে পেরেছে হিমেলের বউ এর মামাতো ভাই হয় আজহার পাটোয়ারি। সূত্রটা এত কাছের পেয়ে আর সুযোগ ছাড়েনি ইহাম, রাতেই প্ল্যান করেছে ইব্রাহিমের সাথে। কিন্তু দুর্ভাগ্যের বেড়াজালে আজহার আগেই তার প্রাণভোমরায় টান দিয়েছে। পরিকল্পিত প্ল্যান চেঞ্জ করলেও উন্মাদের মতো ছটফট করতে থাকা বিক্ষুব্ধ মস্তিষ্কে আরেক দারুণ নকশা এঁকে নিয়েছিল নিজ মনে। নিজের ব্যক্তিগত মানুষটাকে যেমন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তেমনি আজহার পাটোয়ারির নাগাল পাওয়ার ছিল উদ্যম মনোবল আর স্পৃহা। তাই তো যখন তার উত্তপ্ত মস্তিষ্কের সেল তাকে সজাগ করেছে, জানান দিয়েছে এক সূত্রের, যেটা ওই ঘর থেকেই শুরু, তখনই ইব্রাহিমের সাথে নিজের নিগুড় ছকটাও সাজিয়ে নিয়েছে সে। এর মাধ্যমে ফেনীর এক সেনাবাহিনীর ফোর্স পাঠাতে বলে, সেই সাথে এইচকিউ এর অনুমতি নিয়ে নেটওয়ার্ক ব্ল্যাকআউট করার জন্যে জ্যামার ব্যবহার করার অনুমতি নিয়েই সে ভেতরে এসেছে। কানে সন্তর্পণে ব্লুটুথ গুজে রেখেছিল নির্দিষ্ট সংকেতের আশায়। জ্যামার পুরোপুরি কাজ করতে তখনও 10 মিনিটের মতো ছিল তার কাছে। তাই তো এই অবস্থায় এসে মায়রাকে দেখে কলিজা কামড়ে ধরা যন্ত্রণার মাঝেও বকা গিয়েছে ধমাধম। কিন্তু হায় ভাগ্য, কি তার সাথে শেষমেশ ছলনার খেলা শুরু করে দিয়েছে নাকি। ঠিক যখন অস্থিমজ্জা সহ উপলব্ধি করল এই মেয়েটা ছাড়া কুলকিনারা বিহীন, ছন্নছাড়া, দিশেহারা এক পথচারী, কেবল ঠিক তখনই ভাগ্য তার সাথে এমন মর্মান্তিকভাবে ছলনার ছক কষতে পারে না। যে মেয়েটাকে ছাড়া তার হৃদয়স্পট শুধু ধোঁয়াশা ধুধু করা মরুভূমি রূপ, সেই মেয়েটাই কি নিয়তির জাতাকলে তাকে পিষ্ট করে দিতে চাইছে নাকি। ওই তো কি রকম করে মাটিতে নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মায়েরা কি তাকে ভৎসর্ণা করছে এইভাবে অসহায় রূপে দেখে, নাকি তাকে পৃথিবীর ভয়ঙ্কর এক শাস্তি দিয়েছে তার সাথে কঠিন ব্যবহারের প্রেক্ষিতে। মেয়েটার আশপাশ এমন রক্তে ভিজে টইটুম্বুর হয়ে আছে কেন। মায়েরা চুপসে যাচ্ছে যে, মেয়েটা কেন ওভাবে মাটিতে শুয়ে রইল, কথা বলছে না কেন। মেয়েটা কি বুঝতে পারছে না তার ভেতরটা তীব্র যন্ত্রণা, হাহাকার, প্রগাঢ় শঙ্কায় থরথর করে কাঁপছে। বুকের গহীন থেকে আসা ব্যথাতুর করুণ চিৎকারগুলি কি শুনতে পাচ্ছে না ওই মেয়েটা। তাকে এভাবে শাস্তি দেওয়ার অধিকার এই বেয়াদব মেয়েটাকে কে দিল। কোন হারামির পুতেরও কাজ এটা। মায়েরা কোন নিগ্রহের সরোবরে তাকে ডুবিয়ে মারার বদ্ধপরিকল্পনা করছে। দরজায় বাহির থেকে আসা তীব্র এক শব্দে শরীর ঝাঁকুনি দিয়ে কেমন কেঁপে উঠল ইহাম। গায়ে ধাক্কা লাগতেই ঝাটকা খেয়ে স্তম্ভিত ফিরে পেল সে। স্বচ্ছ কাচের মতো ঝলঝল করে উঠল রতে রঙ্গিত নিথর হয়ে আসা মায়রার গতরখানা। এইটুকুন শরীরটা নিয়ে শোণিত ধারার উপর মেয়েটা ঠাই পড়ে আছে। ঝাপসা চোখে মায়রার মুদে আসা নেত্রপল্লব দেখেই ভয়ে যন্ত্রণা তাকে খামছে ধরল। গগন বিদারক এক বিবৎস চিৎকারে কেঁপে উঠে গোটা ঘরটা। ততক্ষণে ঘরে আসা ইব্রাহিম সৌম্যের সাথে ফেনীর 3 সেনাও নড়ে উঠল নিজেদের জায়গা থেকে। ইহামের পানি টলমলে লাল লাল হিংস্র চোখ দুটি কেমন যেন গা শিউরে দেয়। পুরো পাগলের মতো চেঁচিয়ে জীবন ছুটিয়ে দৌড় দেয় মায়রার নিকট। শক্ত হাতে মেয়েটার বাহু চেপে মাটি থেকে উঠায়, মৃদু ঝাঁকিয়ে দিয়ে কম্পিত দৃঢ়কণ্ঠে শুধায়, এই মায়েরা চুপ করে থাকার মানে কি। উঠো তাড়াতাড়ি, ফিরতে হবে তো আমাদের। দেখো সব ঠিক হয়ে গিয়েছে। ইহাম যেন জ্ঞানশূন্যের মতো মায়রারকে পরপর ডেকেই যাচ্ছে। কিন্তু মেয়ে এবার 2 চোখের পাতা একেবারে বন্ধ করে নিয়েছে। যেন বিগত কিছু পূর্বের কষ্টগুলি তাকে ক্লান্ত বানিয়ে দিয়েছে। এবার মেয়েটা চুপচাপ ঘুমিয়ে আছে।
বন্ধ চোখের পাতায় ক্লান্তি বিষাদের ছাপ। ইব্রাহিম কি করবে তার মাথায় কিছুই আসছে না। ক্রিমিনাল ধরার গুরুতর কাজটাও যেন ভুলে বসেছে সে। অনর চোখের মনিতে কেবল অস্বাভাবিক ক্যাপ্টেনকে দেখার আকুলতা। চিরপরিচিত সবসময় এক স্বভাবে থাকা মানুষটার এমন এলোমেলো উন্মাদ রূপ আর খাপছাড়া কথা বাকরুদ্ধ করে দিয়েছে ইব্রাহিমকে। দৃঢ় মনোবল আর অদম্য সাহসিকতা লোকটার অবুঝপানায় সে নির্লিপ্ততা। এই মেয়ে ডাকছি শুনতে পাচ্ছ না? মায়েরা উঠো বলছি। দেখো আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। মেজাজ বিগড়ে যাবে, পরে আরো বকা খাবে তুমি। তাড়াতাড়ি উঠো বলছি। শুনতে পাচ্ছ তুমি? উঠো মায়েরা। ইহাম পাগলের প্রলাপের মতো অনর্গল ডাকতে লাগলো মায়েরাকে। অবুঝ বেপরোয়া ইহাম বুঝতেই চাইছে না নিজের ব্যক্তিগত মানুষটার ওই করুণ হাল। সে একেবারে জেদ্দি হয়ে ডেকে গেল মায়েরাকে। ইহামের টিমের বাকিরা আর শহর থেকে আগত সৈনিক মিলে পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে। সেদিকে ইহামের বিন্দুমাত্র মনোযোগ নেই। তার ধ্যান সবটা মায়েরার নিকট। বুকের জ্বলনটা আরো বাড়ছে মেয়েটার কথা না বলায়। এবার কিছুটা কঠিন স্বরে বলে উঠল, এই মায়েরা কথা বলছো না কেন? দেখো এবার বিরক্ত হচ্ছি আমি। তুমি তো জানো আমি কি রকম। এখন হুট করে রাগ উঠলে কিন্তু যা মন চায় তাই বলেই বকব। খুব বকা খাবে। তাই আমায় না রাগিয়ে তাড়াতাড়ি উঠো। মায়েরা একদম নিস্তব্ধ নিঃশব্দ। মেয়েটা বুঝি গতর ছেড়ে দিনদুনিয়ার সব চিন্তা চেতনা ভুলে ঘুমাতে বসেছে। হাত পা গুলি ঠান্ডা হয়ে এসেছে। রতের ধারা বাড়ছে। ইহাম এবার রেগে দাঁত কেটে বলে, এই বেয়াদব কখন থেকে তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? উঠবি নাকি গালে ঠাস করে লাগাবো আমি? আমার সাথে বেয়াদবি না করলে তোর চলে না না? মায়েরা ভালোয় ভালোয় উঠো বলছি। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আছে। এত বড় স্পর্ধা তুই কোথায় পেলি আমার ডাকে না উঠে শুয়ে আছিস? দেখ মায়েরা যান আমার, প্লিজ তাড়াতাড়ি উঠে পড়। এবার আমার সত্যি খুব বিরক্ত লাগছে। প্লিজ যান উঠো। ইহামের পাগলামি দেখে ইব্রাহিম স্তব্ধ। তার অবাক বিস্ময় ভাব সেই পর্যায়ে গিয়েছে যে এগিয়ে গিয়ে যে ইহামকে কিছু বলবে তার সাহসী হচ্ছে না। মূলত সে কল্পনাতেও কোনো দিন হয়তো ইহামকে এভাবে ভাবেনি। ইহাম যেন পাগল হয়ে উঠেছে নিজের স্ত্রীর জন্যে। এই মর্মান্তিক ঘটনা সে মানতে না চেয়েই বরং যেন জোর করে হলেও মায়েরাকে টেনে তুলে সে। কিন্তু এভাবে চুপ করে থাকাও তো যাচ্ছে না। মায়েরার অবস্থা দেখে মনে হচ্ছে সময়ের সাথে সাথে খুব খারাপ কিছু হবে। এই জান, শুন না আমার কথা। এবার ইহামের গলা কাঁপছে। বড্ড আদুরে শোনাচ্ছে তার কণ্ঠ। প্লিজ লক্ষ্মীটা আমার উঠো। দেখ তোর জন্যে আমার বুকের ভেতরটা দাপাচ্ছে। আমার খুব অস্বস্তি হচ্ছে, দমটা বন্ধ হয়ে আসছে রে। প্লিজ আমায় শাস্তি দিস না আর কষ্ট না দিয়ে তাড়াতাড়ি উঠে পড়। এক বাহুতে মায়েরাকে খুব আলতো করে চেপে ধরে অন্য হাত দিয়ে আদুরে আদুরে স্পর্শ লেপটে দিচ্ছে তার মুখের উপরে। কম্পিত ঠোঁটগুলি নাড়িয়ে ললাটে মৃদু চুমু খেতে ইহাম বৃষ্টির মতো ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠল। তার কান্নার দাপট ইব্রাহিমকে যেন ভিন্ন কোনো গ্রহে নিয়ে গিয়েছে। পুরো হতভম্ব হয়ে গিয়েছে সে। দ্রুত এগিয়ে গেল। কিছু বলবে তার আগেই ইহাম বুক ফাটা চিৎকারে বলতে লাগল, এই আমার মিসেস পিচ্ছি চৌধুরী, আমাকে শাস্তি দিবি, বকবি, ঝগড়া করবি, বেয়াদবি করবি, যা ইচ্ছা করিস আমার সামনে থেকে করবি। প্লিজ জান আমার ভেতরটা আর জ্বালাস না। তুই চোখ খুল, কথা বল আমার সাথে। তুই শুধু আমার বুকে থাক, আমি এটুক চাই। জান প্লিজ কথা বল। আমার রন্ধ্রে রন্ধ্রে তোর তীব্রতা ছেয়ে গেছে জান, সে গুলি না কাটিয়ে তুই আমায় শাস্তি দিতে এভাবে নীরব হতে পারিস না। ফেনীর হাসপাতালে নিতে নিতে এখানে অনেকটা সময় লস হয়ে গিয়েছে। ততক্ষণে মাথা আর বাম হাত দিয়ে রক্তক্ষরণের মাত্রা বেশ বেড়েছে। পুরো গাড়িতে মায়েরা চোখ মুদে ছিল গভীরভাবে। আর ইহামের বুকে চলছিল ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। এক বিন্দু স্বস্তি নামক অনুভূতিটা ঠাঁই পায়নি তার হৃদয়ের গভীরে। পুরোটা পথ কেবল মায়েরার রক্তে চুয়ে পড়া মাথাটা বুকের সাথে লাগিয়ে রেখেছে। বিড়বিড় করে বুলি আওড়েছে, এই জান চোখ খোল। দেখ সব ঠিক হয়ে যাবে। তুই প্লিজ চুপ থাকিস না। তাকিয়ে দেখ। এই মায়েরা। হাসপাতালে পৌঁছে সিনিয়র ডক্টর মায়েরার অবস্থা ক্রিটিক্যাল দেখে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে ঢাকা ট্রান্সফার করাতে হবে। গুলিবিদ্ধ হাতের অবস্থা নাজুক। মাংসের ভেতর ঢেবে উপরের অংশ কেবল বিন্দু আকার ধারণ করেছে। থেতলে যাওয়া মাংস দিয়ে ঢেকে গেছে পুরো ক্ষতটা। কালশিটে হয়ে এখনো চুইয়ে চুইয়ে তাজা রক্তের দেখা মিলছে। নির্ঘাত অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বের করতে হবে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ডক্টর ঢাকায় ট্রান্সফার করার কথা বলতেই তেলে বেগুনে ফুঁসে উঠে ইহাম। ডক্টরের সাদা ইউনিফর্মের কলার চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে নিজের ক্রোধ প্রকাশ করে। কোন বা লের ডাক্তারি পাস করেছিস তুই?
একটা রোগীকে ভালো করে না দেখে কি করে এই কথা বলতে পারিস? তোকে সার্টিফিকেট কোন মগ আর বাচ্চা দিয়েছে? এখনই ঠিক কর ওকে। আরে আশ্চর্য! ছাড়ুন, কলার ছাড়ুন। কি করছেন কি আপনি? পেশেন্টের অবস্থা শোচনীয়। বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে আগে তার দিকে খেয়াল করুন। ইহামের টিমের দুজন সোল্ডার তাকে ছাড়িয়ে নিল। ইব্রাহিম ক্ষীণ গলায় জানায়, কি করছেন কি ক্যাপ্টেন? শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন আপনি। শান্ত হন প্লিজ। ইব্রাহিমের কথায় কোনো জবাব না দিয়ে ইহাম ডাক্তারের দিকে রক্তচক্ষুভাবে তাকালো। বিক্ষিপ্ত গমগম আওয়াজে বলল, প্রাথমিক যা যা লাগে তা ইমিডিয়েটলি করুন। একটুও যেন আর রক্ত না ঝরে। ফাস্ট করুন। শেষের কথাটা চেঁচিয়ে বলে ইহাম লম্বা লম্বা পায়ে সেখান থেকে চলে। কেমন পাগল পাগল হয়ে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কোনো নাম্বার খুঁজে চলেছে। কাউকে কিছু একটা বলে আবারও অস্থির হয়ে চলে এলো। তার এমন অস্থির পাগল পাগল ভাব দেখে কেঁদে উঠেন শিরিন বেগম। ছেলের গায়ে মমতার আদর বুলাতে বুলাতে বলেন, বাপ আমার, এমন করিস না। একটু শান্ত হো তুই। পারছি না মা। এটা করতেই পারছি মা। এমন করে না বাবা। কিছু হবে না। একটু স্থির হো তুই। এত অস্থির হলে তোর শরীর খারাপ করবে। প্যান্টের প্যাকেট থেকে ফোনের বিপ বিপ আওয়াজে বিরক্ত হলো ইহাম। তাকিয়ে দেখে মায়রার মা কল দিয়েছে। এই সময়ে উনার কল পাওয়াটা যেন তাকে আরো বিরক্ত দেখালো। কালো প্যান্টের সাথে জড়ানো সাদা শার্টটা মায়রার তাজা উষ্ণ রক্তে মাখো মাখো হয়ে আছে। এই শার্টটা গা থেকে খুললে আর পরার উপযোগী হবে না। হাত এবং মুখের কিছু অংশেও রক্ত শুকাতে আরম্ভ করেছে। সেই অবস্থাতেই কল বেজে চলা ফোনটা হাতের উপর উঁচু করে শ্রাগ গলায় বলে, উনাকে কে খবর দিয়েছে? সবাই তার এই প্রশ্নে চুপ থাকা দেখে ইহাম মেজাজের খেই হারিয়ে বসল। হাসপাতালের করিডোরেই গলা ছেড়ে চেঁচিয়ে বলল, কি হলো? বলছো না কেন? উনাকে কে জানিয়েছে? আমি বলেছি, নরম সুরে জবাব দিলেন ইসহাক চৌধুরী। উনাদের একটামাত্র মেয়ে মায়েরা। তার এই করুণ অবস্থার কথা উনাদের জানাবো না? পরে কিছু একটা হলে তখন কি হবে? তুমি নিজের উকিলি বুদ্ধি ফলাচ্ছ মায়েরার বিষয়ে? আগেভাগেই নিজেদের উপর থেকে দোষ ঝাড়তে চাইছো তাই তো? তুমি যেটা ভাবছো সেটা নয় ইহাম। আর কি বললে? কিছু হবে মানে? কিচ্ছু হবে না। ওই বেয়াদব মেয়েটার কিছু হতেই পারে না। আমাকে শাস্তি দিতে কষ্ট দিতে এমন সে কখনোই করতে পারে না। ওর কিছু হতেই দিব না আমি। ওর যদি কিছু হয় তবে তো আমার জীবনটাই বৃথা। কি হবে আমার? যেখানে যদি নিজের বউকেই বাঁচাতে না পারি, সেফ রাখতে না পারি, তবে দেশের কোটি কোটি মানুষের নিরাপত্তায় কাজ করব কি করে আমি? আমি তো ব্যর্থ। বাবা আমার, ভেঙ্গে পড়ো না। নিজেকে একটু শক্ত করো ইহাম। তুমি যে উনাদের খবর দিলে, এখন কি জবাব দিব আমি? উনাদের আদরের মেয়েকে আমি সুরক্ষা দিতে পারিনি। সেফ করতে পারিনি। ইভেন এখন পর্যন্ত সঠিক ট্রিটমেন্ট পর্যন্ত দিতে পারছি না। সেই অপারগতা কিভাবে জানাবো আমি ওদের? কোন মুখে উনাদের সাথে কথা বলবো? কি জবাব দিব উনাদের আদরের মেয়ের পরিণতি নিয়ে? ইসহাক চৌধুরী জবাব দিলেন না। ছেলের ভঙ্গুর গলা উনার ভীত নড়িয়েছে। ইহামের চেহারায় স্পষ্ট করুণ গলায় কাতর ভাব। যেন সর্বস্ব হারিয়ে দিশেহারা সে। খুব ভেবে চিনতে তৃতীয়বার আসা কলটা রিসিভ করল ইহাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হাউমাউ করে কান্নার শব্দ ভেসে এলো। উনার কান্না ইহামের এলোমেলো হৃদয়কে আরো অগোছালো করে দিল। হৃদয়টা দুরু দুরু করল কষ্টে। গলা ধরে আসছে। চোখের পাতা ভারী হচ্ছে ক্রমে। বাবা আমার মায়েরা। এতটুক বলেই আবারও কান্নার আওয়াজ শোনা গেল। আহারে, কাল রাতে ছেলেকে নিয়ে ছুটছেন হাসপাতালে, আজ আবার মেয়ের এই অবস্থা শুনে বাবা মার মন না জানি কতটা পুড়ছে। ফোনটা মায়েরার বাবা মহিন সাহেব নিয়ে ভাঙ্গা গলায় প্রশ্ন করলেন, বাবা আমার মেয়ে? ও ঠিক আছে তো? চিন্তার কিছু কারণ নেই তো? আমার মায়েরা কোথায়? চিন্তা করবেন না। ওকে নিয়ে ঢাকা আসছি। হাতে সময় নেই। আপনি দয়া করে ওদিকটা সামলে নিল। চিন্তা না করে দোয়া করুন প্লিজ। বুক ফেটে আসছে ইহামের। দ্রুত কল কেটে সে মুখ ঘুরিয়ে চোখের গহ্বরে লুকিয়ে থাকা এক বিন্দু পানি যেটা আখির পাতায় এসে ঠেকেছে সেটা কেউ দেখার আগেই মুছে নিল সন্তর্পণে। ভার হয়ে আসা গলায় শুকনো ঢোকটাও গিলে নিল সে। বুকের ভেতরটা দহনের আগুনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে অন্তঃকরণ। আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। দ্রুত অ্যাম্বুলেন্স ঠিক করা জরুরি। শক্ত গলায় বললেন ইসহাক চৌধুরী। 5-7 মিনিটের মাঝেই চলে আসবে। সেটা নিয়ে ভাবতে হবে না। কেমন উদাস বিষণ্ণ গলায় বলল ইহাম। মলিন মুখটার ওপাশে তীব্র যন্ত্রণায় মুখটা বিষাক্ত হয়ে উঠেছে। ইচ্ছা হচ্ছে চিৎকার করে বলতে, আমাকে এমন শাস্তি দিও না মায়েরা।
দেখো এখনই আমার দম বন্ধ হয়ে আসছে। পাগল হয়ে যাচ্ছি আমি। এমন কঠিন হইও না আমার উপর মায়েরা। তুমি তো দেখছি আমার চেয়ে বেশি কঠিন হয়ে আমাকে শাস্তি দিতে চাইছো মেয়ে। এমন করলে তো আমি বদ্ধ উন্মাদ হয়ে যাব। ফিরে এসো। প্লিজ জান, ফিরে এসো। বিকেল 4টার মতো হবে হয়তো। হাসপাতালের বিশাল মাঠে আকাশে গর্জন তুলে ঝাঁকুনি দিয়ে ধুলোবালি উড়িয়ে সেনাবাহিনীতে ব্যবহৃত মি-171 মডেলের একটা হেলিকপ্টার এসে থামল। হেলিকপ্টারের বিশাল ব্লেডের বাতাসে আশপাশে যেন ধুলোরঝড় শুরু হয়েছে। ডানা ঝাপটানোর বিকট শব্দে চারপাশ কাঁপছে। এত আওয়াজে হাসপাতালের শত শত জোড়া চোখ উৎসুক হয়ে তাকিয়ে আছে বিষয়টা দেখার জন্যে। এই হাসপাতালে কোন ভিআইপি লোকটা আছে যার জন্যে হেলিকপ্টার চলে এলো? নিজেদের ব্যস্ততা ভুলেও অনেকগুলি লোক হেলিকপ্টারের দিকে চেয়ে আছে প্রশ্নাত্মক দৃষ্টিতে। তাদের চোখে মুখে খেলছে বিস্ময় আর কৌতূহল। ইব্রাহিম হতবাক হয়ে গেল। এত অল্প সময়ে ক্যাপ্টেন কি করে হেলিকপ্টার জোগাড় করে নিল? আর যাই হোক, ভেতরে অসুস্থ রতাত হয়ে শুয়ে থাকা তরুণী যে ইহামের কাছে কতটুক দামি তা আজকে হাড়ে হাড়ে টের পেল সবাই। কিন্তু আফসোস, যার জন্যে এই বাঁধনহারা উদ্বিগ্ন আর উন্মাদনা শুধু সেই দেখল না। মায়রার চোখের পাতা ঢুলুমুলু করছে। আধো আধো ইহামের মুখটা দেখতে পাচ্ছে সে। তিরতির করে কাপা খরায় শুকিয়ে যাওয়া ঠোঁটগুলি নিয়ে কিছু বলতে চাইছে সে, কিন্তু পারছে না। ডান হাতের তর্জনী আঙ্গুলটা নাড়িয়ে হয়তো ধরতে চাইল ইহামকে, কিন্তু ক্ষীণ অসার শরীরে বুঝি অবশিষ্ট শক্তিটা নেই। ইহাম চটজলদি শক্তভাবে চেপে ধরল মায়রার হাতটা। হাতে কপালে সাদা ব্যান্ডেজের উপর দিয়েই ভেসে উঠেছে ছোপ ছোপ রক্তের দাগ। ব্যান্ডেজ জড়ানো হাতে উল্টোপিঠে গভীরভাবে চুমু খেল ইহাম। ব্যথায় বুকের হাড় ভেঙে আসে তার। মেয়েটাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পাচ্ছে না সে। বুকের ভেতর ঝলকে রত উঠছে কোনো এক অজানা কারণে। দহনগুলি গলা চেপে ধরেছে তার। জান, প্লিজ জান, আর চোখ বন্ধ করো না। তাকিয়ে থাকো। দেখো কিচ্ছু হবে না। আমি আছি। একটু অপেক্ষা করো। তোমার কিচ্ছু হতে দিব না। সব ঠিক হয়ে যাবে। ভরসা রাখো আমার উপর। মায়েরা আস্তে আস্তে আবার চোখ মুদে নেয়। তা দেখে চিৎকার করে উঠে ইহাম। ওই বেয়াদব মেয়ে, আমার কোনো কথাই কি তোর শুনতে ইচ্ছা হয় না? আমার সব কথাতেই তোর বেয়াদবি করতে হবে না? বললাম চোখ বন্ধ করিস না, ঠিকই বেয়াদবি করে সেটাই করলি। কি ভেবেছিস তোকে এমনি ছেড়ে দিব আমি? আমাকে পাগল বানিয়ে তুই চলে যেতে চাস? আমার থেকে নিস্তার পাবি তুই? তোকে তো ফিরতে হবে। আমার কাছে ফিরতেই হবে তোকে। মায়েরা তৎক্ষণাৎ মায়েরাকে কোলে তুলে নিল। নিজের শরীরের সবটুক শক্তি দিয়ে যতটুক দ্রুত সম্ভব হেঁটে নিচে নামল। মাঠের দিকে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো মায়েরাকে নিয়ে। যত তাড়াতাড়ি ঢাকায় যাওয়ায় যায় সেই চিন্তা ইহামের। তার ভেতরে নিগুড় উত্থান তৈরি করেছে এই বিধ্বস্ত মায়েরা। হেলিকপ্টারের ভেতরে ঢাকা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল সিএমএইচ এর একজন ডক্টর আর একজন নার্স উপস্থিত। মায়েরাকে কোলে নিয়ে আগে ভেতরে প্রবেশ করল ইহাম। স্ট্রেচারের আলতো করে শুইয়ে দিয়ে কাউকে তোয়াক্কা না করে আদুরে ভিজে ঠোঁট ছুঁয়ে দিল নিস্তেজ মায়েরার ললাটে। হেলিকপ্টারের ভেতরটা একটু বিস্তৃত ধূসর রঙের মেটাল বডির। চারপাশে শক্ত ধাতব ফ্রেমের আসনগুলো লম্বা লাইনে বসানো। মাঝখানে ফাঁকা জায়গা আছে, যেখানে এখন স্ট্রেচার পেতে শোয়ানো হয়েছে মায়েরাকে। একপাশে ছোট ছোট হুক রডে ঝুলছে অক্সিজেন সাপোর্ট সিলিন্ডার। স্ট্রেচারের পাশেই বেঁধে রাখা মেডিকেল কিট, ভেতরে সার্জিক্যাল ইকুইপমেন্ট, ব্যান্ডেজ, ওষুধপত্র। ছাদ বরাবর তার ঝুলছে কমিউনিকেশন কেবল আর ইন্টারকম। মায়েরাকে দ্রুত অক্সিজেন মাস্ক পরানো হলো। নার্স দ্রুত হাতে স্যালাইনটা পুশ করে পালস চেক করল। হেলিকপ্টারের ভেতরে একে একে ইসহাক চৌধুরী, শিরিন বেগম, শিফুয়া উঠে বসল। সেনাবাহিনীতে ব্যবহৃত এই হেলিকপ্টার বেশ বড় থাকায় অনায়াসে 18-20 জন যেতে পারে। তাই ইব্রাহিম সাথে তাওসো উঠে বসল। সামনে পাইলটের ককপিট থেকে মৃদু বার্তা আসে ইন্টারকমে। ইটিএ 25 মিনিটস টু ঢাকা, হোল্ড টাইট। আবারও আকাশ কাঁপিয়ে ধুলোবালি উড়িয়ে মাটি থেকে উপরে উঠতে লাগলো বাংলাদেশের সেনাবাহিনীর মিশন গ্রেড অপারেশনে ব্যবহৃত মি-171 মডেলের হেলিকপ্টারটা। ভেতরের বাতাস ভারী, কাপা কাপা শব্দে এগিয়ে চলছে রোটার। প্রচণ্ড আওয়াজে কথা বলা অসম্ভব প্রায়। পুরো হেলিকপ্টার হালকা দুলছে, যেন বাতাসের সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে। ইহাম পাশে বসে মায়রার হাতে শক্ত করে ধরে রেখেছে। তার জ্বলন্ত নজর কেবল মায়রার দিকে স্থির। নার্স মাঝে মাঝে মায়রার ভিটাল চেক করছে, ডাক্তার অক্সিজেনের মাত্রা চেক করে যাচ্ছে। তীব্র আওয়াজে কোনো কিছু শোনার উপায় নেই, কেবল ইন্টারকম হেডসেট ছাড়া। ইহামের ভেতরে তখন তোলপাড় চলে। হৃদয়ে তীব্র কম্পন চলছে।
মনে হচ্ছে এই দুনিয়ায় আলোড়ন করা সহস্র শব্দের মাঝে কেবল মাত্র মায়েরার নিঃশ্বাসের ধ্বনিটুক তাকে পুলকিত করুক। গুনগুন করে শিরিন বেগম কান্না করেই যাচ্ছে। শিফুও চুপচাপ বসে থেমে থেমে চোখের পানি ফেলছে অল্প আছে। ইসহাক চৌধুরীকেও কেমন উত্তেজিত আর চিন্তিত দেখাচ্ছে। এদিকে এক রত্তি স্থির থাকতে পারছে না ইহাম। সিএমএইচ এর ইমার্জেন্সি কক্ষের বাহিরে অস্থির বেগে ছটফট করে পায়চারি করছে শুধু। চোখ ফুলে উঠেছে। দেখে বুঝাই যাচ্ছে তার ভেতরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে আর সে সেই জ্বলন সইতে না পেরে ছটফট করছে। ভেতরের উদ্রেক অশান্তি ভাব তরতর করে বাড়ছে। বুকের বা পাশের সূচালো ধারালো যন্ত্রণাগুলি তার ভেতর চঞ্চল আর উদ্বিগ্ন করে তুলছে। তীব্র অস্থিরতা আর উদ্রেক ভাবে ইহাম ধপ করে একটা চেয়ারে বসে। নিঃশ্বাসটা নিদারুণভাবে আটকে আসতে চাইছে বলে মুখ হা করে দম দিচ্ছে। ছেলের ভেতরের অবস্থার কথা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে উঠলেন শিরিন বেগম। এগিয়ে গেলেন তার কাছে। বাপ আমার এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই একটু শান্ত হো। মা ও মা, ইহামের গলা জমে আসে। উদ্বিগ্নতায় বুক কাঁপে তার কথা বলতে। মা দেখো মায়েরা কথা বলছে না আমার সাথে। মেয়েটা কত বেয়াদব হয়েছে দেখেছ তুমি? আমার কথা শুনতেই চায় না। কেমন করে একটা বাচ্চা মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছ দেখছো? জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে মাথামোটা মেয়েটা। আর এখন তো আমাকে শাস্তি দিতে চেয়ে কথা বলাই বন্ধ করে দিতে ব্যস্ত হয়েছে। কেমন বেয়াদব দেখেছ? বক্ষের গহীনে জন্ম নেওয়া পীড়ার জাতাকলে কম্পিত কণ্ঠে আওড়ালো, মায়েরার কিছু হবে না তো মা? ও আবার ঠিক হয়ে যাবে তো? আমার ডাকে সাড়া দিবে সে? ডাক্তার বের হওয়ার পর যদিও আমার সাথে কথা না বলে মা তুমি দেখো কিন্তু ওকে আমি খুব বকব। ওকে এত সাহস কোন বা চাল দিল আমার সাথে কথা না বলার? কলিজাটা দিন দিন বড় হয়ে গিয়েছে মেয়েটার। ও কি ভেবেছে ও চুপচাপ শুয়ে থেকে আমাকে পাগল বানাবে? তা হয়? আমার কি এত সময় আছে নাকি? ইহাম স্থিরভাবে বসতেও পারছিল না। শরীর কাঁপছিল অস্থির ভাব। শূন্যে তাকিয়ে পাগলের মতো কিছু বিড়বিড় করছিল। তার ওই উন্মাদ মুখাবয়ব মায়ের মন আরো গলিয়ে দেয়। ডুকরে কাঁদেন শিরিন বেগম। ভেতরের কষ্ট সইতে না পেরে গলা কাটা মুরগির মতো ছটফট করছে ছেলেটা, তবুও নিজেকে কঠিন দেখানোর চেষ্টা করছে। খুব বেশি আঘাতের ফলে যে ছেলে আজেবাজে প্রলাপ বকছে তিনি তা বেশ বুঝতে পারছেন। ইহামের ওই এলোমেলো ছন্নছাড়া রূপটা উনাকে আরো কষ্ট দিচ্ছে। ইসহাক চৌধুরী ছেলের কাছে এসে কাঁধে হাত রাখেন। ইহাম বসা অবস্থায় গলা উঁচিয়ে দেখে নেয় বাবাকে। শুকনো ঢোক গিলে, মুখের হাবভাব বিধ্বস্ত করুন। চোখগুলি লাল টকটকে হয়ে আছে। ঘামে চিপচিপে মুখটা মলিন বিষাদে ঘেরা। সব সময় দূরত্ব বজায় রাখা ছেলের মনটা তিনি চট করে পড়ে ফেললেন। নরম কণ্ঠে বললেন, ধৈর্য ধরো বাবা, এত ভেঙ্গে পড়ছ কেন? সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরব? তাও মায়েরার বিষয়ে? সম্ভব না বাবা। প্রসঙ্গটা যখন ওই বেয়াদব মেয়েটাকে ঘিরে তখন আমি বরাবরই ধৈর্যচ্যুত ব্যক্তি। ওর কোনো বিষয়ে ধৈর্য শব্দটা গ্রহণযোগ্য নয়। ইসহাক চৌধুরী অবাক হলেন ছেলের কথায়। ইহাম ছোটবেলা থেকেই নিজের আবেগ ভালোলাগা প্রকাশ করে কম। এটা বুঝে নেওয়ার দায়িত্বটা যেন তার আশেপাশের সকলের। সেই ছেলে আর বউয়ের জন্যে এই ধরনের কথা বলছে। এই কথাতেই তিনি বুঝে নিয়েছেন বউয়ের প্রতি উনার শক্ত মনের ছেলেটার অনুভূতির কথা। ছেলের ভেতরে মায়েরার বাসস্থানের বিষয়টা তিনি বেশ অনুধাবন করতে পেরেছেন। সেই সাথে বুঝলেন ছেলের মনের বর্তমানে অবস্থার কথা। এর পৃষ্ঠে তিনি কি বলে সান্ত্বনা দিবেন বুঝলেন না। আধ ঘন্টার মাঝে যদি ওই বেয়াদব আমার কথার জবাব না দেয় তখন বুঝাবো আমি। আমার কথা না শোনার জন্যে ওর মজা বুঝাবো আমি। কি ভেবেছে ওকে ধমকায় বলে কি আমাকে এইভাবে শাস্তি দিবে? ও কি চাইছে আমি ওর জন্যে সব কাজ টাজ ভুলে পাগল হয়ে যাই? আমাকে অস্থির করে ও কি মজা পাচ্ছে? ওর সব ধরনের বেয়াদবি মেনে নিলেও ও কি ভেবেছে আমি এই ধরনের বেয়াদবি মেনে নিব? কখনোই না। উন্মাদের মতো ইহাম ব্যাকুল ভঙ্গিমায় অনর্গল এই ধরনের কথাই বলছে। ছেলের ভয়াবহ বিপর্যয় দেখে শিরিন বেগম কাঁদতে থাকেন। তবে ইসহাক চৌধুরীকে বেশ চিন্তিত দেখালো। তিনি ভীষণ শঙ্কিত ছেলের চাপা আহাজারিতে। এখন তিনি অন্য ভয় পেতে লাগলেন। আল্লাহ না করুক মায়েরার ভালো মন্দ কিছু একটা যদি হয়, কারণ মেয়েটার অবস্থা মনে হচ্ছে না ভালো। এমন কিছু যদি হয় তবে ইহামের অবস্থা কেমন হবে তা নিয়ে খুব আশঙ্কায় পড়েছেন তিনি। বেশ সময় নিয়ে ডাক্তার রুম থেকে বের হতেই শৃঙ্খল ভাঙ্গা হিংস্র নেকড়ের মতো ছুটে এলো ইহাম। ক্ষিপ্র ভঙ্গিমায় প্রশ্ন ছুড়ল দারুণ গতিতে, মায়েরা কেমন আছে ডক্টর? ও কথা বলতে পারবে এখন?
ইহামের প্রশ্নের ঝড়ে সেকেন্ড কয়েকের জন্যে ডাক্তার নিজেই যেন থমকাল। অদ্ভুত চোখে এক পলক দেখে নিল ভীতিগ্রস্ত এলোমেলো এক উন্মাদ মানবকে। উনার হাতে জড়ানো সাদা গ্লাভসটা তাজা শ্বেত বর্ণে টকটকে আছে। সেই তাজা বর্ণে স্পর্শ করলেই বুঝি প্রেয়সীর শরীরের উষ্ণতা অনুভব করা যাবে। সুচালো নজরে সেই রত পরখ করেই আবার বিস্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, কি হলো, আপনি আবার চুপ করে আছেন কেন? দেখুন মিস্টার ইহাম চৌধুরী, আপনি আগে শান্ত হন। আমার কথাটা শুনুন আগে। ডাক্তারের মুখ আর কথার পিষ্টে না বলা ইঙ্গিতটা যে সুখকর নয় সেই আঁচটা শিরায় শিরায় ধাবিত হল। মুহূর্তে রেগে উঠল। কেমন চিবিয়ে চিবিয়ে শ্লথ আওয়াজে প্রশ্ন করে, ভাবনা দেখিয়ে কি বলবেন সরাসরি বলুন। এত ভঙ্গিমা আবার আমার সহ্য হয় না। ইহাম রেগে আছে। দাঁতে দাঁত কেটে কেবলই অপেক্ষা করছে ডাক্তারের মুখ থেকে সত্যি ঘটনাটা শোনার জন্যে। ইহামের ভেতরের তোলপাড় করা তাণ্ডব পাশে দাঁড়ানো ইসহাক চৌধুরী বেশ বুঝলেন। তিনি শঙ্কিত তবুও ভরসার হাত ছেলের কাঁধে রাখতেই সে জ্বলে উঠে কেমন। বাবা, ডাক্তারের লীলা বন্ধ করে বলতো হয়েছেটা কি? কি বলতে চায় উনি? আমি জিজ্ঞেস করলাম মায়েরা কথা বলতে পারে কি না, তিনি সেই উত্তর না দিয়ে কেমন সঙ্গ সেজে দাঁড়িয়ে আছে। মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। ইহামের এই সরাসরি বেহাজপূর্ণ কথায় ইসহাক চৌধুরী বেশ লজ্জায় পড়ে যান। বিব্রত বোধ করে অসহায় চোখে তাকান ডাক্তারের দিকে। পাশেই চিন্তিত ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে আছেন শিরিন বেগম আর শিফুয়া। ডাক্তার বোধ হয় বুঝলেন ইহামের খিটখিটে রগজটা মেজাজটার কারণ। তিনি ধীরভাবে নম্র গলায় জানালেন, পেশেন্টের অবস্থা বিপদমুক্ত তা বলতে পারছি না, বেশ আশঙ্কাজনক। হাতের গুলিটার চেয়ে মাথায় পাওয়া আঘাতটা বেশ গুরুতর। এত গভীর আঘাত পাবার ফলে রোগীর মাথায় মাইনর স্কাল ফ্র্যাকচার হয়েছে। 48 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। জ্ঞান ফিরতেও 6-12 ঘন্টা প্রয়োজন। এর বেশিও লাগতে পারে। শরীর থেকে রক্তপাতও হয়েছে খুব বেশি। হাতের অবস্থাও খুব ভালো নয়। রোগীর জন্যে বিষয়টা ক্রিটিক্যাল। এইটুক কথা শুনেই সারা শরীরে গরম রত ছলাৎ করে প্রভাবিত হতে লাগলো দ্বিগুণ গতিতে। দাঁতে দাঁত পিষে বাঘের থাবার মতো ইহাম চেপে ধরে ডাক্তারের সার্জিক্যাল গাউন। হিসে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। কি আবোলতাবোল কথা বলছেনটা কি আপনি? সেখানেও গুলি ছাড়ছেন? ভেতরের ওই মাথামোটা বেয়াদব মেয়েটা আমাকে শাস্তি দিতে আপনাকে এসব শিখিয়ে দিয়েছে তাই না? এর জন্যে আগে আপনাকে ধরব, তারপর ওই গর্দবটাকে। ইহামের উদ্ধতপূর্ণ আচরণে স্তব্ধ হয়ে গেল ইসহাক চৌধুরী। দূর থেকে এতক্ষণ ইব্রাহিম নিজের ক্যাপ্টেনের সব বেপরোয়া ভাবি দেখে গিয়েছে। কিন্তু ক্যাপ্টেন এখন কোন ধরনের পাগলামো শুরু করল? যে ভাঙ্গা উন্মাদনায় লিপ্ত হয়েছে ক্যাপ্টেন, তার ফলাফল কি তিনি জানেন না নাকি? এই ডক্টর যদি আর্মির মেডিকেল কর্পসের কাছে কোনো রকম অভিযোগ করে তাহলে কি হবে ভাবলে তার নিজেরই গা শিউরে উঠছে। আর্মিদের গুরুতর একটা অপরাধ, আন্তঃবাহিনী নিয়ম ভাঙ্গের অপরাধে ক্যাপ্টেনকে অফিসিয়ালি সতর্কবার্তা, জরিমানা, এমনকি পদাবনতিও হতে পারে। এতদিনে গড়ে তোলা জবের এই নিখুঁত ইমেজে দাগ লাগানোর জন্যে কেন এমন ব্যস্ত হয়েছেন তিনি? এতদিনের এতগুলি অপারেশনে সবসময় ইহামকে দেখে এসেছে যে কোনো ভয়াবহ মুহূর্তেও কেমন ঠান্ডা মস্তিষ্কে কাজ করে পরিস্থিতির লাগাম টানতে। কিন্তু এখন এই একটা বিষয়ে কি ওই দৃঢ় মনোবল আর গাঢ় ব্যক্তিত্বের মানুষটা নিজের উপর ধৈর্য রাখতে পারছে না? ইব্রাহিম দৌড়ে গেল ইহামের কাছে। ইসহাক আর ইব্রাহিম দুজনে মিলে ইহামকে ছাড়িয়ে নিল। অস্থিরভাবে শ্বাস নেওয়া ক্রুদ্ধ ইহামকে ইসহাক চৌধুরী বুঝাতে লাগলেন। বারবার শান্ত হতেও বললেন। ইব্রাহিম আশঙ্কিত চোখে একবার তাকালো ডক্টরের দিকে। বিনয়ের সাথে তখন ইসহাক চৌধুরী বললেন, প্লিজ ডক্টর, কিছু মনে নিবেন না, আসলে ছেলেটা বৌমার অবস্থায় একটু বেশি রগজটা হয়ে গিয়েছে। আপনি ইটস ওকে। ইহামের দিকে এক পলক তাকালেন ডক্টর। ছেলেটার রাগের আড়ালে লুকায়িত তীব্র এক ভয় আর আতঙ্ক খেলা করছে মুখাবয়ব জুড়ে। ছেলেটা বুঝি স্ত্রীর চিন্তায় ব্যাকুলভাবে অস্থির হয়ে আছে। ইহামের ভেতরের ভয়টাকে বুঝে ডক্টর ম্লান হাসলেন। শ্লথ গলায় বললেন, একজন দুঃসাহসী সৈনিক হিসেবে আপনার এই অস্থির ভাব মানায় না মিস্টার ইহাম। পরিস্থিতি আর ব্যক্তি যেমনই হোক, ধৈর্য রাখুন। ট্রেনিংয়ে কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে রপ্ত করাই। আমাদেরই দেখুন না, নিজেদের খুব কাছের মানুষের খুব গুরুতর অপারেশনও কিন্তু করতে হয়। তাদের রত হাতে মাখতে হয়। তাই ধৈর্য রাখুন। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। বাকিটা রোগীর জ্ঞান ফেরার পর বলা যাচ্ছে। সার্জিক্যাল গাউন গায়ে জড়িয়েই 35 কি 36 বছরের টগবগে তরুণ হনহন করে স্থান ত্যাগ করল। ডক্টরের এই বাণী বুঝি একটুও নিতে পারল না ইহাম।
ক্রোধের রক্তজবা চোখগুলি দিয়ে স্থির ভঙ্গিতে তাকিয়েছিল সেই পথে। ফোঁসফোঁস করে নিঃশ্বাস নেওয়া সাথে তীব্র আক্রোশ হলো তার। মনের ভেতরে তখন দুটানা দোদুল্যমান। ভেতরটা এত অস্থিরভাবে ছটফট করছে কেন বুঝতে পারছে না। প্রেয়সীর সংশয়, তীব্র আশঙ্কা, না কাউকে নাশ করে দেওয়ার প্রগাঢ় স্পৃহা, নাকি দুটো মিলেমিশে মিশ্র পায়তারায় তরল লাভার মতো বুদবুদ করছে তার ভেতরটা। কি হয়েছে তোর বাবা? নিজেকে সামলাতে পারছিস না কেন? এতটা খাপছাড়া হয়ে গিয়েছিস কবে? ইহাম জবাব দিল না, বরং খানিক ঘুরে চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষল। সে নিজেই তো নিজেকে বুঝাতে পারছে না অন্যের বুঝো কি করে মানবে তার হৃদয়। ভেতরটা উত্তপ্ত লাভার মতো টগবগ করছে যে। মায়েরার ওই নিস্তব্ধ করুণ মুখের ব্যথাটা সে কাকে দেখাবে? সেই বেপরোয়া দহনকে যে সে কিছুতেই থামাতে পারছে না। আমার ছেলের কি হলো? আমার শক্ত মনের ছেলের এই অবস্থা যে আমি সহ্য করতে পারছি না। এমন করছিস কেন রে বাবা? মায়ের ফ্যাচফ্যাচ কান্না এবার বিরক্ত হলো ইহাম। মেজাজ ঘেটে এক উপায়ন্তর না পেয়ে কষে দিল মাকে এক ধমক। চুপ করবে তুমি? এসেছ থেকে দেখছি মরার কান্না জুড়েছ। হয়েছেটা কি? কেউ মরেছে? নিজের ছেলের জানাজা পড়বে? ইহামের লাগামহীন কথায় ইসহাক চৌধুরীর বুক কেঁপে উঠে। একটা মাত্র ছেলে উনার, আর সে কি কুক্ষণে কথা আওড়াচ্ছে? গরম চোখে মেয়েকে ইশারায় কিছু বুঝাতেই শিফু মাকে নিয়ে খানিক দূরে গেল। চুপ করে না থাকতে পেরে বিতৃষ্ণা কণ্ঠে জোর দিয়ে বলে উঠেন ইসহাক চৌধুরী। নিজেকে সংযত করো ইহাম। মুখে যা আসছে তাই বকে যাচ্ছ। যার সাথে ইচ্ছা তার সাথেই খারাপ ব্যবহার করছো। এই শিক্ষা পেয়েছ তুমি? বিপদে যদি নিজেকেই সামলাতে না জানো তবে কেমন বীর সৈনিক তুমি? এত বাঁধভাঙা হয়ে যাচ্ছ কেন? ইসহাক চৌধুরীর কথা কোনো প্রভাব ফেলতে পারেনি ইহামের মাঝে। সে আগেরকার মতোই দহন মিশ্রিত নিঃশ্বাস নিচ্ছে থেমে থেমে। চোখগুলিও লাল হয়ে আছে। আগুন ঝরছে সেখান দিয়ে। নিজেকে থামানোর চেষ্টা করেও যেন পারছে না। ভেতরের সব অনুভূতিগুলি বেপরোয়া হয়ে বেরিয়ে আসতে চাইছে। সে ক্ষিপ্রে তাকালো বাবার দিকে। রক্ত লাল চোখে অবুঝের মতো চিবিয়ে চিবিয়ে বলে, ওকে বলো বাবা ও যেন 1 ঘন্টার মাঝে জেগে উঠে আমার সাথে কথা বলে। কিসের 12 ঘন্টা? জ্ঞান টেয়ান কিছু বুঝি না, ও যেন চোখের পাতা খুলে এতটুক বলে দাও। যদি তা না হয় তো দেখো ওর রেশ ধরে যে কয়টা লাশ মাটিতে গড়াগড়ি খায়। ক্যাপ্টেন, নিজের উপর আপনি এত নিয়ন্ত্রণ হারা হচ্ছেন কেন? দয়া করে একটু ধৈর্য ধরুন। শান্ত হন। এতটা উত্তেজিত হবেন না আপনি। আমার বউ ওখানে চোখ বন্ধ করে পড়ে আছে আর তুই আমাকে ধৈর্য ধরতে বলছিস, শান্ত হতে বলছিস? ডাক্তার ওখানে বলছে 12 ঘন্টার মাঝেও জ্ঞান ফিরবে কিনা নিশ্চয়তা দেয়নি, আর তুই আমাকে উত্তেজিত হতে মানা করছিস? আমি উত্তেজিত হব না, তোর নানা উত্তেজিত হবে। চিৎকার করে কথাগুলি বলতে ইচ্ছা হলেও বলল না ইহাম। চুপচাপ শুনে নীরব রইল। তার ভেতরে অস্থিরতায় প্রবাহ করছে। শিরায় শিরায় ছুটে চলছে উত্তেজনা। কোনোভাবেই ভেতরের দামামাকে থামিয়ে নিজেকে শান্ত স্থির করতে পারছে না। অস্থির ভঙ্গিতে ফোঁসফোঁস করে দম নিল। ভেতর থেকে নিঃশ্বাসের সাথে কেবল আগুনের গোলা বের হচ্ছে। তিরতির করে হাত চালান করল প্যাকেটে। সিগারেটের প্যাকেট হাতে দেখেই দূর থেকে ইব্রাহিম এক নজরে তাকিয়ে রইল। কোথাও যেন দেখেছিল একসাথে কয়েকটা সিগারেট টানতে। ইহাম তাই করল। প্যাকেট থেকে 2টা সিগারেট বের করে তা মুখে পুরে দিল। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে টান দিল তাতে। ফু দিয়ে নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে এক দলা ধোয়া কুণ্ডলি বের হয়ে এলো। নীরবে কোনো গভীর ভাবনায় তলিয়ে থেকেই ধোয়ার টানে ভেতর ভরাচ্ছে। ইব্রাহিম কেবল স্তব্ধ হয়ে দেখছে ইহামের অস্থিরতা। ক্যাপ্টেন খুব বেশি স্মোক করে না। মাঝে মাঝে কয়েকবার খেতে দেখেছে। তাদেরকেও তো ক্যাপ্টেন সবসময় মানা করে সিগারেট টান না দিতে। আর সেই লোক কিনা এভাবে ধোয়া ফুঁকছে, তাও একসঙ্গে 2টা। তার ভেতরে ঠিক কতটা প্রলয়ঙ্করী উথাল ঢেউ আঘাতের বিধ করছে ভাবা যায়। ইহাম আপন শোকে একের পর এক টান দিয়ে যাচ্ছে। সুখটানেও তার ভের স্বস্তি পাচ্ছে না। ওই মেয়েটার চোখের পাতা বন্ধ হওয়ার সাথে সাথে কি তার স্বস্তি শান্তি ও গায়েব হলো নাকি? ভেতরটা এতটা অশান্ত হয়ে উঠছে বারবার। মেয়েটা তার চোখের দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, কথার উল্টোপিঠে কাজ করছে না। এই বিষয়টা যে তাকে ঠিক কতটা পীড়া দিচ্ছে, কতটা দুমড়েমুচড়ে নিঃশেষ করে দিচ্ছে তা কাকে বুঝাবে সে? দাঁতে দাঁত চেপেও ভেতরের আঘাত আনা বজ্রাঘাতগুলি প্রতিহত করতে পারছে না সে। ভেতরটা এতটা পুড়ছে যে ইচ্ছা হচ্ছে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে। ইহামের এই উগ্র অস্থিরভাব দেখেও ইব্রাহিম ভীত হয়ে আরেক পা এগিয়ে গেল। কিছু একটা নিয়ে বেশ চিন্তিত হলেও এই মুহূর্তে বিষয়টা জানানোরও একটা আবশ্যকতা আছে।
যদিও সে জানে না এই উন্মাদনায় বিষয়টা শোনার পর ক্যাপ্টেন ঠিক কতটা উচ্ছৃঙ্খল হবেন। তবুও পরিস্থিতি বিবেচনায় তাকে জানাতে হচ্ছে। ইব্রাহিম স্লথ এগিয়ে এলো। ভয় পাচ্ছে সে। গলা কেশে বলল, ক্যাপ্টেন, একটা কথা বলতে চাইছিলাম। বজ্রবেগে ক্ষিপ্ত ভঙ্গিতে ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো। অসম্ভব লাল লাল ভিজে চোখগুলি দেখে আঁতকে উঠল ইব্রাহিম। ওই তীব্র চাউনি তার গা কাঁপিয়ে দিল। ওই হিংস্র নজরের তলে পড়ে বুক কেঁপে উঠল তার। ত্রস্ত হলেও সামনে নিল কেমন। ঢোক গিলে স্থির হয়েই মাথা নুয়ে নিল সে। বিক্ষিপ্ত গলায় চিবিয়ে বলে, ইহাম, এই মুহূর্তে আমি কোনো কথা শুনতে চাই না ইব্রাহিম। আমার চোখের সামনে থেকে যাও। লিভ ইট, নয়তো খারাপ কিছু করে ফেলব। ইহাম যে নিজেকে কোনোভাবেই সামলে নিতে পারছে না আর না নিজেকে নিয়ন্ত্রণের আওতায় আছে সেই বিষয়টা ইব্রাহিম নিজ দায়িত্বে বুঝে নিয়েছে। ইহাম পাশ কাটিয়ে 2 পা সামনে এগোয়। অন্তঃকরণের খরস্রোতা তাণ্ডবে দিশেহারা হচ্ছে। তর্জনী আর মধ্যমায় চেপে ধরা 2 সিগারেট আবারও ঠেকালো ঠোঁটে। কে না বলে আগুন খেলে ভেতরের অশান্তি কমে। বালতার ভেতরের অশান্তি কেন কমছে না? আরও বিরক্ত হল সে। আগের তুলনায় আরও জোর দিয়ে টান দিল তপ্ত ধোয়া। ইব্রাহিম হাসপাস করল। মিশন এখনো কমপ্লিট হয়নি, বিষয়টা কি করে জানাবে সে? আর ক্যাপ্টেন এই মুহূর্তে যে মানসিকভাবে বিধ্বস্ত, সেই অবস্থায় ব্যাপারটা নিবে কি করে? কিন্তু এই মুহূর্তেই যদি না জানানো হয় তবে আরও ক্ষতি হবে। ক্যাপ্টেন নিশ্চয় কিছু আদেশ দিবেন হয়তো। তাই ইহামের বারণ করা সত্ত্বেও সে ওখানেই দাঁড়িয়ে। একবার পিছন ফিরে তাউসকেও দেখে নিল। হাদারাম ভিতুটা ওখানে দাঁড়িয়ে মুচকি হাসছে। নিশ্চয় তার এই অবস্থায় মজা নিচ্ছে। নিজে তো আসলোই না, উল্টো তাকে নিয়ে বিদ্রূপ করে খারুসের বাচ্চাটা। ইব্রাহিম মনে মনে তিক্ত কিছু গালি দিয়ে আবারও তাকায় ইহামের দিকে। খুব সাহস নিয়েই ক্ষীণ গলায় বলে উঠে, ক্যাপ্টেন আজহার পাটোয়ারি পালিয়েছে। ফেনীর ফোর্স তাকে ধরতে পারেনি। এতটুক বলেই চুপ করে ইব্রাহিম। মাথা নুয়ে আর চোখে তাকায় ইহামের প্রতিক্রিয়া দেখতে। মানুষটা যেন স্তব্ধ হয়ে গিয়েছে। নড়াচড়া বাদে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মুখের ভঙ্গিমা দেখার সুযোগ নেই, কেবল পিঠপিছন দেখা যাচ্ছে। ইহামের এই নিস্তব্ধতা দেখে চোখ সরু হয়ে আসে ইব্রাহিমের। মনে লঘু শঙ্কা উদয় হয়। ডিপার্টমেন্টে এই লোকের শীতল নিস্তব্ধতা নিয়ে বেশ নাম ডাক আছে। ক্যাপ্টেনের এই শিরশির করা শীতল নিস্তব্ধতা যেন ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস। ইব্রাহিম চোখের পলক ফেলার আগেই দেখতে পেল ইহাম ক্ষিপ্রে নিজের হাতের জ্বলন্ত সিগারেট গুলি কোথাও ছুঁড়ে ফেলল। সেই হাতটাই ক্ষিপ্ততায় মুচড়ে ধরল ক্রোধে। তারপর কিছু সময় ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইব্রাহিমের কথার পিষ্টে কোনো জবাব না দিয়ে উল্টো আবার হসপিটালের ভেতরে প্রবেশে উদ্যত হলো মানুষটা। ইহাম চলে যেতেই হনহন করে এলো তাউস। এবার হাসি মুখে নয়, বরং শঙ্কিত চেহারায় জিজ্ঞাসা করল, ক্যাপ্টেন কিছু বলল? এই নীরব দেখালো কেন? এর মানে কি? ইব্রাহিম দাঁতে দাঁত কাটে। একটু আগেই তাউসের হাসি মুখটা মনে হতেই রাগ বাড়ল তার। চোয়াল শক্ত করেই তাউসের পাছায় ল্যাং মারল। কিটকিট করে জবাব দিল, তোর বা ল। হন্তদন্ত করে মহিন সাহেব ও ফাতেমা বেগম এগিয়ে এলেন করিডোর পেরিয়ে। কাল রাতেই ছেলেকে দিয়ে চিন্তিত উদ্বিগ্ন হয়ে গিয়েছেন এক হাসপাতালে। আজ আবার মেয়ের আশঙ্কাজনক অবস্থায় দিশেহারা বাপ মা দগ্ধ বক্ষ নিয়ে ছুটে এলেন আরেক হাসপাতালের দ্বারে। তাদের পিছনে বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তুহিনও। ডক্টর বলেছিলেন আজ হসপিটালে থাকতে। কিন্তু একমাত্র আদরের বোনের এই সংকটাপন্ন অবস্থায় কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি। হাসপাতালে এসে বেশ কয়েকদিন পর চাপা যন্ত্রণাকে সম্মুখে দেখে দ্বিগুণ বিষে ছেয়ে গেল অন্তঃকরণ। হৃদয়ের সূক্ষ্ম ব্যথাটা তরতাজা হয়ে ফেপে উঠছে। ভারী বুকের পীড়াটা গলায় তার কাটার মতো লাগছে। কিছু পল বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তুহিন। কোনো রকম পাগলামি করল না। নিস্তেজ এক টুকরো ম্লান হাসি দিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল সে। ফাতেমা বেগম পাগলের মতো দিশেহারা হয়ে প্রথমে গেলেন শিরিন বেগমের কাছে। এদিক ওদিক করে আগে খুঁজলেন ইহামকে। হয়তো মেয়ের খুঁজের জন্যে একমাত্র ভরসার জায়গা সে। ইহামকে দেখতে না পেয়ে তিনি অস্থির হয়ে প্রশ্ন করলেন শিরিন বেগমকে, বেয়ান আমার মায়েরা? আমার আদরের মাইয়া কোথায় বেয়ান? মায়ের মনের উদ্বিগ্ন আর ভয়ে বুঝলেন শিরিন বেগম। উনার অবস্থা নাজেহাল দেখে তিনি শান্ত করার চেষ্টা করলেন। মাথায় শরীরে হাত বুলিয়ে দিয়ে বললেন, শান্ত হন বেয়ান, একটু শান্ত হন। মায়েরা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। আপনি দিশেহারা হবেন না। একটু শান্ত হন। এখনই ওকে কেবিনে দিবে। আপনি একটু শান্ত হন। মায়ের সরল মমতার মন কোনো সান্ত্বনা না শুনে বিলাপ করতে লাগে। উনার কান্নার বেগ দেখে শিরিন বেগম ভীত গলায় বললেন, বেয়ান দয়া করে আপনি উত্তেজিত হবেন না।
একটু শান্ত হন। দেখুন আমার ছেলেটা একদম পাগল হয়ে গিয়েছে মায়েরা মার জন্যে। পুরো উন্মাদের মতো করছে। এখন আমরাও যদি ওর সামনে ভেঙ্গে পড়ি তখন সমস্যা আরও বাড়বে। মায়েরা আম্মার কিচ্ছু হবে না। আল্লাহকে ডাকুন শুধু। মহিন সাহেব এগিয়ে গেলেন ইসহাক চৌধুরীর নিকট। কাদো কাদো মুখ নিয়ে জিজ্ঞাস করলেন মেয়ের কথা। আহারে বেচারা মেয়ের চিন্তায় কাতর হয়ে আছে। গলাটাও কাঁপছে কান্নার দাপটে। ঈষৎ পারছে না বুঝি অন্যদের মতো চিৎকার করে নিজের ভেতরের যন্ত্রণাটা উগলে দিতে। বাবা নামক ব্যক্তিটাকে তো সবসময় পাষাণ হয়েই নিজেদের কষ্টগুলি চেপে যেতে হয়। ইসহাক চৌধুরী বুঝি টের পেলেন মহিন সাহেবের ভেতরের দ্রিমদ্রিমে কষ্টটা। তিনি সান্ত্বনা অর্থে ভরসা দিতে গিয়ে জড়িয়ে ধরলেন বুকের সাথে। তারপর আস্তে ধীরে জানালেন ডাক্তারের সঠিক কথাটা। মেয়ের এই করুণ অবস্থার কথা শুনে কেঁপে উঠলেন যেন মহিন সাহেব। চোখগুলি পানিতে টইটুম্বুর করে একদম নিস্তব্ধ হয়ে তিনি ধপ করে বসে পড়লেন বাহিরের রাখা চোয়ারের উপর। চাপা কান্নার কারণে উনার পাণ্ডুর ঠোঁটগুলি কাঁপছে। ওভাবেই পানি ভর্তি চোখগুলি নিয়ে কতক্ষণ তিনি ভাবলেশীনভাবে কিছু দেখে যাচ্ছিলেন কেবল। অতঃপর শরীর ঝাঁকি দিয়ে নিঃশব্দে কেঁদে উঠেন তিনি। বাবা নামক শক্ত ব্যক্তিটাকে তুহিন খুব কম দেখেছেন কাঁদতে কিংবা দুরস্থ হতে। সেই বাবাকে এভাবে কাঁদতে দেখে তুহিন এগিয়ে এলো। বাবাকে সামাল দিতে সে ব্যস্ত হলো। দূর থেকে পাথরের মতো দাঁড়িয়ে শিফু কেবল দেখে গেল তুহিনকে। মানুষটার চোখমুখগুলি একটু চাপা দেখাচ্ছে। শুকনো মুখটা যেন স্পষ্টত বলে দিচ্ছে মনের অভিব্যক্তি। মলিন মুখের আড়ালে বিষাক্ত যন্ত্রণাগুলি ভেসে বেড়াচ্ছে। তখনই মায়েরার কথা মনে হলো। মায়েরা ভাবি তো ঠিকই বলেছিল। কথাগুলি তো তার সাথে সামঞ্জস্যই। হাসিখুশি চটপটে ওই তুহিন ভাই কি তার কারণে মিলিয়ে গিয়েছে? একমাত্র সেই কি নয় ওই ছেলেটার দুঃখের হেতু? বুক মুচড়ে উঠে শিফুর। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে দূর থেকে তুহিনের উপর। বুকটা ব্যথায় জমে উঠে তার। তবুও পরিবারের গণ্ডি পেরিয়ে তা গলে পড়ে না। তুহিন ফোনে বন্ধুদের সাথে কথা বলছে গ্রুপ কলে। বারবার জিজ্ঞাস করছে তারা আসবে কিনা, কোনো প্রয়োজন কিনা, রক্ত লাগলে যেন বলে এসব নিয়ে। খুব দুটানায় ভোগে শিফু আর না পেরে এগিয়ে এলো। শ্লথ পায়ে এসে তুহিনের পিছু দাঁড়িয়েছে মিনিট হবে। ভেতরে তখন শ্বাসরোধ অবস্থা। তবুও ঘাপটি মেরে দাঁড়িয়ে সে। আরও একটু দাঁড়িয়ে থেকে ক্ষীণ গলায় ঠোঁট নাড়াল, তুহিন ভাই বলে। চট করেই তুহিন ঘাড় বাঁকালো। পিছনে শিফুকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও খানিক স্তব্ধ হলো। তার ভাবনাগুলিও জমে এলো। তুহিনের থমকে যাওয়া নজর দেখে হাসপাস করল শিফুর ভেতরটা। অস্বস্তিতে মাথা নুয়ে হাতের নখ কুটল। শিফুকে বিব্রত অবস্থাতেও দাঁড়িয়ে থাকতে দেখে কপালে এবার ঈষৎ সরু হলো। এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে? ভাবা যায়। তার উপর কি সহানুভূতি দেখাতে এসেছে? আচ্ছা, শিফু যখন তার অবস্থার কথা শুনেছিল তখন কি ভেবেছিল সে? তার কি এক মুহূর্তের জন্যে মনে হয়েছিল তার কারণে সে আত্মহত্যা করতে গিয়েছিল? নিজের ভাবনায় নিজেই তুচ্ছ হাসল তুহিন। আজ বাদে 5 দিন পর তার ফ্লাইট মালয়েশিয়ায়, আর সে কিনা এই কারণে নিজেকে শেষ করার চিন্তায় জড়াবে? এতই সহজ? নিজেকে প্রমাণ না করেই ইহাম ভাইকে দেখাতে হবে না তার যোগ্যতাটা? কিছু বলবে শিফু? ফোন রেখে শান্ত গলায় জিজ্ঞেস করল তুহিন। চোখের পাতা তুলে চায় শিফু। কি জবাব দিবে বুঝে না। ফ্যালফ্যাল করে কেবল তাকায়। কিছু বলতে চাইলে বলতে পারো শিফু। নিশ্চয় করুণা দেখাতে এসেছ? না। তৎক্ষণাৎ তাকায় শিফু। তুহিনের ঠোঁটের উপর হাসিটা যে তাকে অবজ্ঞা করেই কথাটা বলেছে তা বেশ টের পায় শিফু। হৃদয় ভাটা পড়ে তার। তবুও ঠাই দাঁড়িয়ে। আপনি কেমন আছেন তা জিজ্ঞেস করতে এলাম। তাই নাকি? সেই মেকি হাসিটা আরও প্রসারিত করল তুহিন। আমি কেমন আছি তা জিজ্ঞেস করতে তুমি আমার কাছে এসেছ? আমি বাঁচি মরি তাতে তোমার কিছু যায় আসে? এসব কেমন ধরনের কথা তুহিন ভাই? কেন ভুল কিছু বললাম কি? আমি জানি তুমিও আমার প্রতি ফুটবল শিফু। তবুও কেন আমাকে কাছে টেনে নিচ্ছ না? এই পর্যায়ে শিফুর বলতে ইচ্ছা হলো সত্যিটাই। কিন্তু আবারও পিছুটান তাকে ঝাপটে ধরেছে। অগত্যা নিজেকে শক্ত করে নেওয়ার অভিপ্রায় বলে। এ কোন ধরনের ব্যবহার তুহিন ভাই? আপনি অসুস্থ ছিলেন। কেমন আছেন তা জিজ্ঞেস করতে এলাম। তাতে কি আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেলাম? আপনি একটু ওভার থিঙ্ক করে ফেলছেন না? তুহিনের পায়ের রাগ মাথায় উঠে গেল মেয়ের এমন ভাবসাব দেখে। দাঁত কিরিমিরি করে বলল, তো এসেছ কেন? মজা দেখতে যে তোমার বিরহে আমি কতটা পুড়ছি। পরিবারের বিরুদ্ধে গিয়ে যখন মেনেই নিতে পারবে না তবে আসো কেন কাছে? মলম যেহেতু লাগাতেই পারবে না তবে ক্ষত দেখতে আসার মানে কি? ভাইয়ের মতো হয়েছ তাই না? এত পাষাণ, এত কঠিন তুমি?
মনে রেখো আমার থেকে ছাড় পাবে না তুমি শিফুটিফু। তুহিনের চোখগুলি লাল হয়ে আছে, চোয়াল শক্ত, শাসানো দৃঢ় বাক্যগুলি মনের আবেগে টলমল করে উঠল। শক্তভাবে দাঁড়িয়ে থাকলেও খুশিতে তার মনের গ্লানিগুলি যেন কুরপোরের মতো উবে যেতে শুরু করেছে। মনের শান্তিটা চেপে রেখে কিছু বলতে উদ্যত হওয়ার আগেই চোখ যায় ইহামের দিকে। বেপরোয়া ভাবে সে এগিয়ে যাচ্ছে বোধ হয় বউয়ের কাছেই। যাওয়ার মাঝে খুব ধারালো তীক্ষ্ণ চোখে পরখ করেও গেল তুহিনের সাথে তার কথা বলার দৃশ্যটা। ত্রস্ত পায়ে ইহাম এগিয়ে গেল কেবিনের দিকে। একটু আগেই মায়েরাকে আইসিইউ এর কেবিনে শিফট করা হয়েছে। পা এগিয়ে নিতে পারছে না কোনো দৈবশক্তির বলে, যেন মাটি থেকে তার পা জোড়া কেউ টেনে ধরে রেখেছে। ভেতরের দুরুদুরু ধ্বনিটা কলকলিয়ে ভেজে যাচ্ছে অনবরত। রুদ্ধশ্বাসে পা চালান করছে কেবিনের দরজার দিকে। সেই প্রথম মায়েরার সাথে দেখা করতে যাচ্ছে কেবিনে দেওয়ার পর। তার উদ্বিগ্নতা আর বেপরোয়া ভাব দেখে বাকিরা তাকে নিয়েই শঙ্কিত। এই ছেলে না জানি আবার স্টকটক করে বসে। তার অধৈর্য আর অস্থির ভাব অবাক করেছে মায়েরার বাবা মাকেও। মহিন সাহেব মনেমনে মেয়ের জামাই নিয়ে তৃপ্তিও অনুভব করেছেন। মেয়েকে তিনি তাড়াহুড়ো করে অপাত্রে দেননি, বরং মেয়েটা তরযোগ্য মানুষের কাছে পৌঁছেছে। কাপা কাপা হাতে ইহাম কেবিনের দরজা খুলল। নজর নিক্ষেপ করতেই দেখতে পেল একদম বেডে রুক্ষমূর্তি হয়ে নিস্তেজভাবে পড়ে আছে মেয়েটা। শরীরে অসংখ্য তারের বেড়াজাল। ওই মুদে রাখা পাণ্ডুর মুখটার দিকে তাকাতেই বুকটা আকস্মাৎ ছ্যাঁত করে উঠে। কলিজা কামড়ে ধরা যন্ত্রণা হয় কোথাও। বুকের ভেতর প্রবলভাবে ব্যথাতুর দ্রিমদ্রিম শব্দ হয়। নিজের জীবনের পরোয়া না করা শক্ত মানবটার হৃদয় জমিনেও ভূমিকম্প শুরু হয় মায়েরার অবস্থায়। হৃদয়ের টিপটিপ অনুভূতি নিয়েই সে কম্পিত পা ফেলে কেবিনে। নিমপ্রব তেজহীন মেয়েটার পাশে আস্তে করে বসল ইহাম। কয়েক পল নিভৃতেই তাকিয়ে রইল মায়েরার বাকহীন নিস্তেজ মুখশ্রীতে। ঝাপসা চোখের দৃষ্টি এবার মুখ থেকে এনে আবদ্ধ হল সুই বিধানো হাতের উপর। আলতো করে হাতটা তুলে নিজের মুঠিতে ভরে নেয়। খানিক নুয়ে সুই বিধা হাতে একটু করে চুমু খায়। আবার নির্নিমেষ তাকায় মায়েরার আদলে। দহনে বুক ভার হয়ে চোখগুলি ভিজে এলেও গলার আওয়াজ শক্ত রেখে বিড়বিড় করে উঠে ইহাম। এই মায়েরা, দেখেছ তুমি কত বেয়াদব হয়েছ? আমার একটা কথাও শুনো তুমি? আমি যাই বলতে যাই সেই কথার পিছে পিছু ঘুরতে হয় কেন তোমার? এই যে কি সুন্দর আমার কথা অবাধ্য করে শুয়ে আছো। আমি যে তোমাকে উঠতে বলছি সেই কথা তুমি শুনতে পাচ্ছ না? অবুঝের মতো ইহাম তাকিয়ে থাকে মায়েরার দিকে, যেন মায়েরা এখনই উঠে তার কথার জবাব দিবে। কিন্তু হায়, মেয়েটা উঠে না। চোখ মুদে রাখে আপন চেতনায়। কিছুক্ষণ ওভাবে নীরব তাকিয়ে থেকে ইহাম মেজাজ হারায়। দাঁতে দাঁত কাটে। একটা বেয়াদব মেয়ে তুমি, অত্যন্ত লেভেলের বেয়াদব। ইচ্ছা হচ্ছে তোমার গালে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেই। আমার কথা কানে ঢুকছে না? শুনতে পাচ্ছ তুমি? তোমাকে উঠতে বলছি আমি। কথা বলো আমার সাথে। তাকাও এদিকে। তুমি কেন দেখতে পাচ্ছ না আমার ছটফটানি? আমার ভেতরের বুদবুদ লাভা চোখে পড়ছে না কেন তোমার? তাকাচ্ছ না কেন? দেখতে পাচ্ছ না কেন আমি তোমার কারণে কতটা উদ্গ্রীব হয়ে উঠেছি? নিজেকে উন্মাদ লাগছে তোমার বাকহারা ঠোঁট আর নিস্তেজ চোখ দেখে। প্লিজ জান আমার, উঠো। তাকাও এদিক। ঝাপসা চোখের পাতা গড়িয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠোঁটগুলি তিরতির করে কাঁপে। অবোধের মতো তাকিয়ে থেকে কাতর গলায় বলে উঠে, তুমি তো দেখি মায়েরা খুব পাষাণ হয়ে গিয়েছ। আমার থেকেও বেশি শক্ত হয়ে গিয়েছ বুঝি? আমার এত যাতনাও কি তোমার হৃদয় স্পর্শ করতে অক্ষম হচ্ছে? প্লিজ জান, বেয়াদবি করলেও আমার চোখে তাকিয়ে মুখে মুখে কথা বলে বেয়াদবি করো। তোমার 7 গুণ বেয়াদবি আমি মাফ করে দিব আমার মিসেস পিচ্ছি চৌধুরী। তারপরেও উঠো। তোমার এই ধরনের বেয়াদবি আমার অন্তর নিতে পারছে না রে জান। এক পেশে ইহাম কথা বলে যায় কেবল। ওপর পাশে অজ্ঞান হয়ে বেডে লেগে থাকা ছোট্ট শরীরের মেয়েটা জবাব দেয় না। তার কথার পিঠে রাগ করে বিরক্ত গলায় বলে উঠে, না, আপনি একটা কঠিন পাষাণ মানব। হৃদয়টা ব্যথায় হাহাকার করে উঠে। অন্তরটা হু হু করে তীব্র যাতনার উপস্থিতি জানান দেয়। মায়েরার দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোয়াল শক্ত হয়ে আসে ইহামের। ললাটে লঘু ভাঁজ পড়ে। দৃষ্টি হয়ে উঠে শানিত তলোয়ারের ন্যায়। যেন নৃশংস কোনো কিছু তাকে হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে। হৃদয় জলে উঠে দাউদাউ করা স্পৃহা। অদ্ভুত ভরাট কণ্ঠে আবারও হিসহিস করে জানান দেয়, যত যা বেয়াদবি করার এখনই করে নাও। আমি ফিরে এসেও যেন না দেখি তোমার এই বেয়াদবি। আমি আসতে আসতে তুমি যেন দিব্যি আমার দিকে তাকিয়ে কথা বলতে পারো, শুধু এতটুক চাই। তারপর একদম মায়েরার দিকে ঝুঁকে বসল সে। আর একটু ফিসফিস করে বলে উঠল, তোমার ওই ললিত ঠোঁট যেন আমায় নিয়ে কিছু কথা আওড়ায়।
ওই মনজ্ঞ মোহিত চোখ জোড়ার শীতল চাউনি যেন আমায় আবদ্ধ করে। আমায় আর উন্মাদ করার পরিকল্পনা চালিও না যান। মুখটা বাড়িয়ে দিয়ে মায়রার ললাটস্থলে শব্দ করে চুম্বন বসিয়ে দেয়। সেই সঙ্গে মেয়েটার শুষ্ক ঠোঁটজোড়াতেও খুব যত্ন করে আলতোভাবে চুমু খায়। মেদিনীর বুকে সন্ধ্যা নামবে নামবে ভাব। এখনো বোধ হয় 6টা বাজেনি। ইহাম ঠান্ডা স্বভাবে দাঁড়িয়ে আছে ইব্রাহিমের সামনে। কোনো চঞ্চলতা কিংবা অস্থিরতা নেই। আগাগোড়া সবটাই শীতল নির্বতায় ডুবে আছে। তার এই হিংস্র নির্বতাই যেন নৃশংস কোনো কিছুর পূর্বাভাস ছড়িয়ে দেয়। ইব্রাহিম সূক্ষ্ম নজরে দেখে ইহামের ধ্বংসাত্মক স্তব্ধতা। সে এত গভীরে চিন্তা করেও ক্যাপ্টেনের মননের কোনো ঠাউর করতে পারছে না। শুনশান নীরবতাকে পা পিষে হঠাৎ থমথমে কণ্ঠে ইহাম বলে উঠে, তোমার উপর আমার পরিবারের দায়িত্ব দিলাম কয়েক ঘন্টার জন্যে। বিশেষ করে আমার বউটার যেন কোনো রকম বিপদ না ছুঁই এইখানেও। গট ইট? ইহামের ইঙ্গিতপূর্ণ কথা চট করেই ইব্রাহিম বুঝে গেল। উদ্গ্রীব হলো তার ভেতরও। খুব ভালোভাবে অনুধাবন করে নিল ক্যাপ্টেন যে কোন ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয়েছে। চিন্তিত ইব্রাহিম শঙ্কিত কণ্ঠে জবাব দেয়, ক্যাপ্টেন আমিও যাব। আমাকেও নিয়ে যান। বোকার মতো কথা বলো না ইব্রাহিম, আই উইল হ্যান্ডেল ইট। তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন এখানে। এখানে কোনো রকম অঘটন ঘটুক সেটা চাইছি না। তুমি শুধু সিওকে আপডেট জানিয়ে দিও মিশন কমপ্লিট হয়নি। দেরি হতে পারে। আশপাশটায় শকুনি নজর বুলিয়ে ইহাম পা বাড়িয়ে দিতেই অদ্ভুত কাঁপন গলায় ইব্রাহিম ডেকে উঠল, ক্যাপ্টেন প্লিজ, আপনি একা যাবেন না। এদিকটা আমি পুরো সিকিউরিটির ব্যবস্থা করছি। তবুও আমায় নিয়ে যান। ওখানে আপনি একা। ইব্রাহিম, মাঝ কথাতেই থামিয়ে দিল তাকে ইহাম। কাঁধে হাত রেখে সরল চোখে তাকালো ইব্রাহিমের চোখের দিকে। শান্ত কণ্ঠে জানালো, আমার টিমের সবচেয়ে দুঃসাহসী সোল্ডার তুমি। আমার সহকারী হওয়ার সাথে সাথে খুব আপনজন। তোমার উপর আমার সবটা ফ্যামিলির দায়িত্ব দিয়ে গেলাম। একটুও যেন হেলাফেলা না হয় ইব্রাহিম ভাই আমার। ক্যাপ্টেনের এই করাল খরস্রোত প্রবাহের মাঝেও শীতল কণ্ঠের আবেগী স্পর্শ ইব্রাহিমের ভেতরে শিরশির করে দিল। করুণ চোখে কেবল তাকিয়ে রইল ইহামের দিকে। ক্যাপ্টেন আবারও আশপাশটা জহুরি নজর নিক্ষেপ করে এগিয়ে গেল নিঃশব্দে। তার যাওয়ার পানে কেবল ইব্রাহিম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ভেতরটা ভার অনুভব করছে। কেন যেন আজ খুব বেশি ভয় হচ্ছে ওই মানুষটার জন্যে। তুহিন সেই কখন থেকে হালকা কিছু খাওয়ানোর চেষ্টা করছে নিজের বাবা মার সাথে ইহামের বাবা মাকেও। কিন্তু কেউ কোনো কিছু মুখে তোলার মতো পরিস্থিতিতে নেই। সবার মুখ ভার থমথমে। একটু আগে মায়েরাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকন গড়নের মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়, শরীরে হাবিজাবি তার পেঁচানো। মেয়ের এই অবস্থা দেখে মায়েরার বাবা মার সাথে ইসহাক চৌধুরী ও শিরিন বেগমও কেমন চুপসে আছে। মিষ্টি হাসি মাখা মেয়েটার এই করুণ হাল কিছুতেই মন বরদাস্ত করতে উদ্যত নয়। ঈষৎ মেয়েটার মুখটা পাণ্ডুর হয়ে আছে, যেন যন্ত্রণায় নীল হয়ে গিয়েছে। বিষাদ অম্বরের টুকরো বুঝি নেতিয়ে রয়েছে বিছানায়। উপস্থিত সবগুলি মানুষের হৃদয় কাঁদছে। তাদের মনের সবটুক চাওয়া ওই মেয়েটা চোখ খুলুক, সব ঠিক হোক, ইহাম স্বস্তি পাক। আন্টি প্লিজ আপনি অন্তত কিছু একটা মুখে নিল। আম্মুকেও একটু খাওয়ানোর চেষ্টা করুন। আপনারা এরকম করলে পরে তো হসপিটালের একটা বেডের পরিবর্তে কয়েকটা বেড দরকার হবে। তুহিনের কথায় ধীরভাবে ঘাড় বাঁকিয়ে তাকালেন শিরিন বেগম। শান্ত দৃষ্টি মেলে দেখলেন তুহিনের পাংশুটে মুখটা। একে তো নিজে অসুস্থ, তার উপর আদরের বোনের অবস্থায় ছেলেটা যতটা শক্ত দেখাতে চাইছে ততটা যেন কুলিয়ে উঠতে পারছে না। ঠিক আদলের কোথাও না কোথাও ব্যথার আনাগোনা স্পষ্ট। বড্ড মায়া হলো শিরিন বেগমের। তিনি ফোঁস করে দম ছাড়েন। সত্যি বলতে ছেলের বউ এর চিন্তায় উনার খিদেও পাচ্ছে না তেমন। পাশেই বসে আছেন ইসহাক চৌধুরী। উনার মুখের গভীর চিন্তার ছাপ। নির্মল চাউনিতে শিরিন বেগম তাকিয়ে আছেন স্বামীর দিকে। কিছু বলবেন তার আগেই তুহিন জোর দিয়ে বলল, আঙ্কেল আপনি তো অন্তত আমাকে একটু সাহায্য করুন। আপনারা সবাই যদি এরকম করেন তো সবাইকে সামলানো আমার একটা পক্ষে কি করে সম্ভব? আপনি একটু আব্বুর মুখে খাবার দিন। সকাল থেকে কিচ্ছু খায়নি। ইসহাক চৌধুরী মায়া মায়া চোখে তাকালেন তুহিনের দিকে। ছেলেটা খুব ভালো, ভদ্রনম্র মনের। পরিবারের প্রতি আলাদা টান আর দায়িত্বটাও আছে, যেটা আজকালকার ছেলেদের ভেতর খুব একটা পাওয়া যায় না। সন্তুষ্ট হলেন তা উনার অভিভঙ্গিতে স্পষ্ট। পাশ ঘুরে একবার স্ত্রীর দিকে তাকিয়ে ওপর পাশে চেয়ে দেখেন ক্লেশে ভারাক্রান্ত দুই বাবা মাকে, যাদের চোখে মুখে সবটুকু জুড়ে আদরের সন্তানের জন্যে যাতনা নুরে পড়ছে। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন ওপর পাশে। স্বামীর দেখাদেখি উঠলেন শিরিন বেগমও।
যাও কিছু খেয়ে নাও গিয়ে। রুক্ষ স্বরে বলা কথাটা শুনে মাথা তুলে তাকায় শিফু। এতক্ষণ হাত পাঁচেক দূরে বসে সবটাই দেখছিল সে। যত তুহিন ভাইয়ের দিকে চোখ যাচ্ছে হৃদয়টা যেন তত পুড়ছে। খুব করে চেয়েও ভেতরের ওই দুরু শব্দ কমাতে পারছে না শিফু। সেই সাথে গলাও খুব ভারী একটা কিছু ঠেকে আছে, যেটা তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না কোনোভাবে। এই বুঝি কেউ গলা চেপে ধরল তার। কি হলো? যাও গিয়ে কিছু মুখে দাও। আপনি খেয়েছেন ভাইয়া? এই মেয়ে একদম ভাইয়া টাইয়া বলতে হবে না তো। আমার বোন আছে। আমার আর কারো মুখে ভাইয়া ডাক শোনার প্রয়োজন নেই। তোমার মুখ থেকে তো সেটা একদম শুনতে চাই না। তাই আর ভাইয়া ডাকবে না। ঠিক আছো তাহলে তুহিন বলবো। কেমন? শিফুর কথায় তুহিন কপাল কুঁচকে একবার তাকালো ওর দিক। পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে মুখ ঘুরালো। শিফুরও কপাল কুঁচকে এসেছে। ভেবেছে এটা বলার পর তুহিন ভাই হয়তো রাগ করবে কিংবা তাকে ধমক দিবে। আপনি খেয়েছেন? আমার খাওয়া দিয়ে তুমি করো কি? তোমাকে খেতে বললাম তাই করো গিয়ে। আপনি তো অসুস্থ। তাতে কি? তোমার দেখছি খুব দরদ। তখন বলেছি না? মলম যেহেতু নিজে লাগাতে পারবে না তখন মলমের কথা বলতেও আসবে না। চুপচাপ গিয়ে খেয়ে নাও। ফোন হাতে নিয়ে হনহন করে তুহিন করিডোর পেরিয়ে চলে গেল। তার যাওয়ার পিছনে শিফু এক দৃষ্টে তাকিয়ে আছে। তুহিন ভাইয়ের এই এড়িয়ে যাওয়াটাও কেমন যেন তাকে আরো ভার করে দিচ্ছে। বুকের ভেতর সূক্ষ্মভাবে খুঁচাচ্ছে কিছু। নিস্তব্ধ নিঝুম রাত ধীরে ধীরে দীর্ঘসূত্রিতা টানছে। আশেপাশে সব কিছু শুনশান নীরব। নির্জন রাস্তার আশেপাশে কোনো রকম কোনো মানুষ কোলাহল কিছু নেই। কেবল ফাঁকা রাস্তার দুই ধার দিয়ে আসা অদ্ভুত পোকাদের শব্দ পরিবেশটা গমগম করে তুলছে। রাত তখন 10টা বাজে। ইহাম তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বাংলোটার দিকে। আশেপাশে হাত বিশেকের মাঝে কোনো বাসা বাড়ি নেই। গোপন কাজ করার জন্যে হারামজাদাটা ভালো জায়গায় বেছে নিয়েছে। শুধু শুধু তো আর গোপনে সে অন্যকে দিয়ে খুঁজ নেয়নি। সাদে কি আর ঝামেলা পুহিয়ে নিজের মিশন অন্যকে দিয়ে এক্সচেঞ্জ করাই? এখানে এসেছেই তো হাসিবুল্লার থেকে ওই বেয়াদব মেয়েটাকে সেফ রাখবে বলে। আর ওই জানোয়ারের বাচ্চা কি করল? ওর জন্যে মায়েরা আজ হসপিটালের বেডে নিস্তেজ। ওই কুলাঙ্গারের জন্যে মায়েরা আর তার সাথে কথা বলছে না, তার দিকে তাকাচ্ছে না। হাত মুষ্টিবদ্ধ করে ইহাম দাঁত চেপে। চোখ দিয়ে তখন হিংস্রতার দলা দলা আগুন বের হচ্ছে। ধারালো চোখে ক্রোধের মতো ভেসে উঠছে মায়রার নিস্তেজ অবস্থাটা। মাথায় ক্ষিপ্তভাবে কিলবিল করে উঠল আজহারের পরিণতি। মনে অঢেল বিদ্বেষ পুষে শক্ত চোয়ালে এগিয়ে গেল। বাংলোর আশেপাশেও তেমন কোনো গার্ডের দেখা পাওয়া যায়নি। পা বাড়াতে বাড়াতেই পিছনে গুজে রাখা 30 রাউন্ডের টাইপ 56 রাইফেলটা বের করে। শুকুনি নজরে আশেপাশে পর্যবেক্ষণ করে থম ধরে দাঁড়ালো মেইন দরজার সামনে। চতুর্তার সাথেই পাশ থেকে একটা ঢিল ছুঁড়ে মারল দরজার দিকে। এতে দুইটা কাজ হবে, আধুনিক প্রযুক্তির কোনো সিকিউরিটি ব্যবস্থা থাকলে সেটাও জানা যাবে, আবার ভেতর থেকে কেউ কৌতূহল কিংবা সতর্ক কোনো একটা কিছু ভেবে তো বের হবে। দরজা খুলে একজনকে ইতিউতি করতে দেখে ইহামের ধূর্ত মস্তিষ্কটা মুহূর্তে ধরে নিয়েছে এখানে খুব বেশি সিকিউরিটির ব্যবস্থা নেই। আজহার যে এখানেই আছে সে 100% শিওর হয়েই এসেছে। মুহূর্তে ম্যাগাজিনে লোড থাকা গুলি থেকে বারুদের মতো বুলেট ছুড়ে দিল। সেই সাথে নিস্তব্ধ পরিবেশটাও কেমন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সাথে সাথে বাংলোর ভেতর থেকে থেমে থেমে বুলেট আসতে শুরু করেছে। ইহাম ভয়ঙ্করভাবে পৈশাচিক হাসি হাসে। গাছের আড়াল থেকে কভার ফায়ার করতে থাকলেও তার নিশানা গুলি একটুও ভুল হচ্ছে না। কাবুকায়দায় ঠিকই গা ঘেঁষে লাগছে। এক পর্যায়ে বাংলো থেকে যখন গুলি ছুড়া বন্ধ হলো তখন ইহামের রিভলভারের ম্যাগাজিনে রাউন্ড শেষ। কোনো রকম রিস্ক নিতে চায় না বলে আগেই ইব্রাহিমের পিস্তলটা নিয়ে এসেছিল। গ্লক 17 9 মিলিমিটার মডেলের পিস্তলটায় 17 রাউন্ড ফুল আছে। সেটা হাতে নিয়েই সন্তর্পণে পা বাড়ায় ভেতরের দিকে। মুহূর্তে হকি স্টিক নিয়ে কেউ একজন আক্রমণ করে তার দিকে। সেও মূলত প্রস্তুতি ছিল। এই পর্যায়ে শুরু হলো হুলস্থুল। আজহার পাটোয়ারি দুপুর থেকেই ভয় কুঁকড়ে আছে। এই মুহূর্তে ইহামের হিংস্র চোখ আর ক্ষোভান্বিত মুখশ্রী দেখে তার কলিজা শুকিয়ে আসে। কেউ যেন ওর নারকীয় তাণ্ডব বন্ধ করতে পারছে না। ছেলে যে দানবীয় হয়ে উঠেছে। একে একে সব কটাকে কাবু করে ইহাম এগোয় আজহারের দিকে। ওই আগুন লাল চোখ দেখে ভয়ে তার আত্মা কেঁপে উঠলেও নিজেকে সামলানোর চেষ্টা চালায় আজহার। পরপর শুকনো ঢোক গিলে মরুভূমির মতো চৌচির হয়েছে গলার স্থল। দেখ, চোখে মুখে আজহারের সূক্ষ্ম আতঙ্ক, গলায় কাতর ভাব। আমরা বসে কথা বলি। তুই শুধু শুধু হাইপার হচ্ছিস। ইহাম জবাব দেয় না।
এক দৃষ্টিতে তাকিয়ে মন্থরবেগে পা চালায় আজহারের দিকে। ততই যেন ভীতু ছেলেটা আতঙ্কে মূর্ছা যায়। ইহাম কোন ধাতুর লোক? কি করে তাকে কাবু করা যাবে? কিভাবে তার কথা গুলি শোনানো যাবে এই দানবকে? ভাবে আজহার পাটোয়ারি। দেখ ভাই, তুই আমায় বল তোর কি চায়। তোর যা চাই আমি তাই দিব। তবুও একটু শান্ত হয়ে বসে আমার কথা শুন। ইহামের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় কিনা তা সন্দেহ। চোখ মুখ চোয়াল এখনো প্রগাঢ় কাঠিন্যতায় ছেয়ে আছে। আগ্নেয়গিরির মতো রঙ্গিম আভা মুখাবয়বে। আগের মতোই হাতে রিভলভার নিয়ে এক পা করে এগিয়ে যায় আজহারের দিকে। ছেলেটা ভয়ে দেওয়ালের সাথে লাগানো সোফায় গিয়ে জড়সড় হয়ে বসে। ইহাম এদিক ওদিক তাকায়। পাশ থেকে একটা কাচের টিটেবিল টেনে সেখানেই শরীর ছেড়ে বসে। দুই হাঁটুতে দুই বাহু ঠেকিয়ে শরীরটা অনেকটা নিচের দিকে ঝুলিয়ে নেয়। ডান হাতের আঙ্গুলের মাঝে এখনো সেটা হেয়ালিপনার ছলে দেখা গেলেও বুঝাই যায় পরিকল্পনা নিয়ে বসেছে। তাই কোনো রকম চালাকি করার সাহস পেল না আজহার পাটোয়ারি। ফেনীতে দাপটে চলা একমাত্র প্রভাবশালী রাজনীতিবিদ আজহার পাটোয়ারি বাংলাদেশের এক দুঃসাহসী বীর সোল্ডারের সামনে কাছুমাছু করে বসে আছে। ইহাম ওভাবেই নিচের দিকে ঝুঁকে বসে রইল কয়েক পল। আস্তে ধীরে মাথাটা তুলে তার দিকে তাকাতেই থমকে যায় আজহার পাটোয়ারি। ফাহাদ ইহাম চৌধুরীর মুখে ওই ভয়ঙ্কর এক হাসি দেখে তার বুক কাঁপে। মাত্রই না এই ছেলেটা লাভার মতো দেখালো। এখনো যে শরীর ছমছম করে দেওয়া শীতল চাউনি দিয়ে কিভাবে হাসছে তার দিকে। নীরবেই রাতে একা বাংলোর ভেতর পড়ে আছে কয়েকটা নিথর দেহ। তাই বুঝি তার আরো গা ছমছম করছে। ভীত ঢোক গিলোল আজহার। কিরে ভয় পাচ্ছিস? তুই একটু নর্মাল হো ভাই। আমরা স্বাভাবিকভাবে কথা বলি। তোর সব চাহিদা আমি পূরণ করব, কথা দিলাম। চোখ বন্ধ করে ইহাম রুম কাঁপিয়ে হেসে উঠল। তার ওই বিদঘুটে হাসি কক্ষ জুড়ে বারবার বাড়ি খেয়ে আরো প্রলয়ঙ্করী কোনো ধ্বনি শুনাল। হাসতে হাসতে যখন ভয় আজহারের ঘাম ছুটল তখন আপনা আপনি কেমন ধীর স্থির হল ইহাম। আবারও চোখ মুখে প্রবল ক্ষোভ আর বিদ্বেষের আগুন জ্বালিয়ে তাকায় আজহারের দিকে। বিক্ষোভ মেশানো কণ্ঠে চিবিয়ে বলে, তুই কার গায়ে হাত তুলেছিস জানিস? এই জানোয়ারের বাচ্চা মাতার। কার দিকে হাত বাড়িয়েছিস আঘাত করার জন্যে? ভেবেছিস এই কয়েক ঘন্টায়? ইহামের কণ্ঠের আশপাশ ঘেঁষে ক্ষোভ আর তীব্র ক্রোধের ফুলকি ঝরছে। আজহার আবারও ঢোক গিলে। প্রাণনাশের ভয় হয় তার গাঢ় করে। এই জাউরার বাচ্চা হারামজাদা, তুই কারে কষ্ট দিয়েছিস জানিস? তোর কারণে আমার প্রাণপ্রিয় বেয়াদব নারীটা হসপিটালে কি করে শুয়ে আছে জানিস তুই? নিস্তেজের মতো চোখ বন্ধ করে রেখেছে। একটা বার আমার দিকে তাকাচ্ছে না। বেয়াদবটাকে বললাম উঠতে, নয়তো লাশ মাটিতে গড়াগড়ি খাবে। তবুও শুনল না সে। এবার দেখ তোর কি করি আমি। আমি? হ্যাঁ তুই যতটা কষ্ট দিয়ে আমার বেয়াদব স্ত্রীকে হাসপাতালের বিছানায় শুয়েছিস, বিশ্বাস কর তার চেয়ে হাজারগুণ বেশি কষ্ট দিয়ে আমি তোকে কবরে 3.5 হাত মাটির নিচে শুয়াব। যা ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী তোকে কথা দিল। শিরদাঁড়া বেয়ে শীতল ঘাম ছুটে আজহার পাটোয়ারির। হাত পা কাঁপে অনবরত। ভয়ার্ত কম্পিত চোখে চেয়ে দেখে ভয়ঙ্কর পুরুষটাকে। কখনো চোখে দেখা দিচ্ছে তীব্র অনল, তো কখনো হিম শীতল স্থির চাউনি। কলিজা থরথর করে তার। কিছু বুঝে উঠার আগেই ওই হিংস্র মানুষটা কেমন বাঘের শক্ত থাবার মতো চেপে ধরেছে তার পাঞ্জাবির কলার। চোখের পলক ফেলার আগেই মুখে একের পর এক থাবাং ঘুষি দিতে শুরু করেছে ইহাম। সিংহের মতো গর্জন ছেড়ে কেবল আজহারের মুখে দিচ্ছে এলোপাথারি মুষ্টাঘাত। তুই বলেছিলি না তোকে ইনকাউন্টার ঘোষণা করতে? তাও মিথ্যে। এবার দেখ তোর কপালে ঘুরে ঘুরে এখানেই জম এসে হাজির হয়েছে। টানা 20 থেকে 25টা মুষ্টাঘাতে নাজেহাল আজহার পাটোয়ারি। ঠোঁট থেতলে গিয়েছে। নাক মুখ দিয়ে গলগল করে রত বের হচ্ছে। এতটুকুতেই ইহাম যেন আজ ক্লান্ত হয়েছে। যেন ভেতর থেকে কোনো শক্তিধর তার সকল শক্তি শুষে নিচ্ছে। আজহারের কলার চেপে রেখেই ইহাম লম্বা লম্বা শ্বাস টানে। বুকের ছাতিতে অক্সিজেনের অভাব হচ্ছে। বারবার মায়েরার অসহায় করুণ মুখটায় কেন ভাসছে? এই বেয়াদব মেয়েটা তাকে আর এই জন্মে শান্তি দিবে না? ঘাড় নুইয়ে ইহাম অদ্ভুতভাবে এক গালে হেসে উঠল কিঞ্চিত পরিমাণ। বিড়বিড় করে আওড়ালো, আমার বেয়াদব জান। নিশা সময়। ঘড়ির কাঁটা বোধ হয় 2টার কোঠায়। ফেনী টু ঢাকা 3 ঘন্টার রাস্তা ইহাম 2 ঘন্টায় এসে পৌঁছেছে। রজনীর ফাঁকা রাস্তা পেয়ে দিকবেদিক করে ছুটে এসেছে কেবল মায়রারকে দেখার প্রবণতায়। এসেও ডাক্তারের কাছ থেকে শুনেছে বেয়াদব মেয়েটা নাকি তার এখনো চোখ খুলেনি। বিষাদ বিদ্বেষ গোলমেল করে সে এগোয় মায়রার কেবিনের দিকে। ক্যাপ্টেনের স্ত্রী হওয়ার সুবাদে বেশ সুযোগ সুবিধা পাচ্ছা মায়রা। এবং কি পুরো পরিবার।
হসপিটালের ফাঁকা কেবিনগুলিতে তারা আরাম করেই শুয়েছে। আইসিইউর ভিআইপি ক্যাবিনে এখনও নিস্তেজ হয়ে পড়ে আছে মায়েরা। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে মেয়েটার। ইহাম ধীর গতিতে এগিয়ে যায়। শরীরটা বুঝি তার আর চলে না। ভেতর থেকে ভেঙ্গে গুড়িয়ে যায় মায়েরার অবস্থায়। আরও বড্ড বেশি ক্লান্ত লাগে নিজেকে। সে বুঝতে পারে না যাওয়ার আগে বেয়াদব মেয়েটাকে যা বলে গেল সেই কথা অমান্য করেছে বলে কি রাখবে, নাকি মেয়েটা এখনো চুপসে আছে বলে কষ্ট পাবে। কিন্তু বুকের ঠিক বা পাশটায় যে বড্ড বেশি ব্যথা করছে। আগুন লাগার মতো জ্বলছে। নিঃশ্বাসটা যে আটকে আসতে চাইছে তার বেলা। এই সব কিছুর দায় কি ওই মাথামোটা মেয়েটার নয়? উদাস অন্যমনস্ক ভঙ্গিমায় ইহাম পা ফেলে মেপে মেপে এগিয়ে গিয়ে চুপটি করে দাঁড়ায় মায়রার বেডের কাছটায়। নিশ্চলভাবে এক নজরে তাকিয়ে থাকে ওই পাণ্ডুর মুখ পানে। হৃদয়টা শূন্য হাহাকারে মেতে উঠে। অন্তরের ভূদেশে প্রবল ভূমিকম্প হয়। কিছুপল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে আসে। শক্ত বুকের জমিনে দশ নামে। ঠোঁট কাঁপিয়ে কিছু বলতে চায়, তবে গলা দিয়ে বের হয় না সেই আর্তনাদ মেশানো বুলি। আচমকা খানিক ঝুঁকে মায়রাকে ও অবস্থাতেই চেপে ধরে বুকের মাঝে। নীরব মায়রার গলার ভাঁজে মুখ গুজে নিঃশব্দে চোখের জমানো পানিটা ছেড়ে দেয়। সেই কত বছর পর আজ চোখের পানি ফেলল ইহাম, তার কোনো ইয়াত্তা নেই। ইচ্ছা হচ্ছে চিৎকার করে একটু কাঁদুক। এই মেয়েটা এবার তাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে, পুড়াচ্ছে। এই মায়রা, এবার তুমি বেশি করছো না বলো? বেয়াদব মেয়ে, তুমি কি ভেবেছ আমাকে এভাবে কষ্ট দিয়ে তুমি উন্মাদ বানিয়ে ছুটি পাবে? এরকম করে তোমার ছুটি মঞ্জুর করব আমি? মনে হয় তোমার? কখনো না। এই জীবনে সেটা মানব না আমি। অভিমান করেছ, রাগ করেছ, তাই এভাবে ছুটি নেওয়ার পায়তারা জুটিয়েছ না? প্লিজ জান, আমার উঠে পড়ো। একটু থামে ইহাম। ভেতর ফেপে আসে তার। ওভাবেই মুখ গুজে ফুপায়। অস্ফুটবাকে বলে, আমার বেয়াদব নারী, উঠো। প্লিজ লক্ষ্মী জান, আমার উঠো তুই। আমি আর নিতে পারছি না। সহ্য করতে পারছি না। আমার ভেতরটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার বেয়াদব জান। প্লিজ উঠে শান্ত কর আমায়। আমার ভেতরের আগুন নেভা। একটা বার তাকা আমার দিকে, একটু কথা বলে আমার উথাল মনটাকে খানিক স্বস্তি দে। এই মুহূর্তে আমার বড্ড স্বস্তির প্রয়োজন মায়েরা। প্লিজ সোনা, আমার তাকা এদিকে। এভাবে চুপ থাকিস না আমার বেয়াদব জান। ইহাম ফুপিয়ে উঠে। কিছু সময় ওভাবেই মায়েরার সাথে চাপকে থাকে। আলতো করে মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। হৃদয়ের স্পন্দন তখন বেগতিক হারে উঠানামা করে। তবুও মেয়েটার গলার মাঝে মুখ ডুবিয়ে আপন মনে ফুপায় ইহাম। তার চোখের ওই অশ্রু কেউ দেখছে না, যার জন্যে বাঁধছাড়া অশ্রুর ধারা বইছে, সে নিজেও এই মুহূর্তে স্তব্ধ। ওই তীক্ষ্ণ চোখগুলি পানির আগমনে আরো কেমন লাল হয়ে উঠল। সারাক্ষণ বেয়াদব বেয়াদব করা মেয়েটার জন্যে যে সে এই রকম করে উন্মাদ হবে আদৌ ভেবেছিল কখনো? আচমকা মনে হলো অক্সিজেন মাস্কের ভেতর থেকে অস্ফুট কোনো আওয়াজ। থমকালো কয়েক সেকেন্ডের জন্য। দুই ভ্রুর মাঝে রেখা অঙ্কন হলো। চকিতে ইহাম সোজা হয়ে দাঁড়ালো। মায়রার চোখ পিটপিট করতে দেখে আনন্দে পুলকিত হলো তার চিত্ত। চোখ ভর্তি পানি নিয়ে স্ফীত হলো ঠোঁটের কোণ। সেভাবেই মায়রার দিকে নজর রেখেই চেঁচিয়ে উঠে, ডক্টর, বলে পরপর কয়েকটা চিৎকার করে সে। যখন দেখতে পেল মায়রা সত্যি সত্যি চোখ পিটপিট করছে, এখনই তাকিয়ে যাবে, অমনি ঘাড় বাঁকিয়ে নিজের চোখের পানিটুক আড়াল করল। হাতের উল্টো পিঠে শক্তি প্রয়োগের মাধ্যমে চোখের পানিটুক মুছে নিজেকে ধাতস্থ করল খানিক। ততক্ষণে মায়রা আধো আধো করে চোখ খুলল। ভার চোখের পাতাগুলি বেশ ঝাপসা লাগল। আস্তে আস্তে চোখের দৃষ্টি স্পষ্ট হতেই ভেসে আসল ইহামের মুখখানা। বিড়বিড় করে বলল, ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। মায়রার নিম্প্রব চাউনি আর বিড়বিড় করে বলা উচ্চারণ ইহামের মনে এক রাস শুভ্র প্রশান্তির ঝাটকা বয়ে গেল। হৃদয় আঙ্গিনায় সহস্র শান্তি আর তৃপ্তির ঢেউ খেলে গেল। ঠোঁটের কোণগুলি খানিক সম্প্রসারিত হল ইহামের। মায়রা আধো পলক ফেলে দেখল ইহামের স্ফীত মুখাবয়ব। আবারও বিড়বিড় করল, কঠিন পাষাণ মানব। ইহাম কিছু বলল না। তবে মনে যে অশান্তির তাণ্ডব শুরু হয়েছিল তা শিথিল হল। ততক্ষণে ডক্টরও এসে হাজির। সেই সাথে জাগন্ত তুহিনও। ডক্টর কিছুক্ষণ মায়রাকে ভালো করে দেখতে লাগল। ইহাম শক্ত চোয়ালে হাত দুই দূরে দাঁড়িয়ে। তুহিনও চিন্তিত মুখে তাকিয়ে আছে বোনের খবরের আশায়। মায়রা অভিমান আর কিঞ্চিত মনস্তাপ নিয়ে তাকিয়েছিল ইহামের দিকে। মানুষটার গম্ভীর চাউনি তার দিকেই নিবন্ধ। মনে মনে কিছু ভেবে মুখ ফিরিয়ে নেয় সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে উপরের শুভ্র দেওয়ালে ঝুলন্ত চলন্ত ফ্যানের দিকে। ডক্টর বেশ কিছুক্ষণ সব দেখে ইহামকে জানালো, ক্যাপ্টেন, আশা করছি সি ইজ ফাইন।
তবুও কাল কিছু চেক আপ করাতে হবে। বাট উনার হ্যান্ডের অবস্থা কিন্তু শোচনীয়। টোটালি বেড রেস্ট থাকতে হবে, ঠিকভাবে ঔষধ নেওয়ার সাথে সাথে নিয়মিত করে পুষ্টিকর খাবার খেতে হবে। এমনিতেই কিন্তু অনেকটা ব্লাড লস হয়েছে। ইহাম খুব বেশি কিছু বলে উত্তর দিল না। গম্ভীর মুখে মায়রার দিকে তাকিয়ে শুধু জবাব দিল, হুম, বলে। মায়রা তৎক্ষণাৎ থমথমে মুখে আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল। এতে ইহামের কপাল ঈষৎ সরু হয়। মেয়েটার হাবভাব বুঝার চেষ্টা করে। অজ্ঞান থেকে ফিরে কি আবার নতুন দমে মাথামোটা হলো নাকি? তুহিন এগিয়ে গেল বোনের কাছে। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই মেয়েটা ব্যাকুল ক্লিষ্ট চোখে তাকায় ভাইয়ের পানে। মুহূর্তে চোখগুলি চিকচিক করে উঠে তার। শুষ্ক ঠোঁটগুলি নাড়িয়ে অপরিস্ফুট স্বরে ডাকে, ভাইয়া। তুহিনের বুক কেঁপে উঠে। চোখে পানি আসতে চাইলেও বোনের সামনে একটুও সেটা করল না। বরং ম্লান হেসে বলে উঠে, বোকা, কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে? ডক্টর তো বলল তুই ঠিক হয়ে যাবি। চিন্তা করিস না লক্ষ্মীটা। মায়েরা কিছু বলে না, শুধু ঠোঁট কাঁপে তার। তুহিন খানিক নুয়ে বোনের কপালে চুমু দেয়। আবারও একটু মলিন হেসে ঘাড় বাঁকিয়ে তাকায় পিছনে ইহামের দিকে। মানুষটা তখনও গাম্ভীর্য মুখে দাঁড়িয়ে আছে দেখে তুহিন নিজেই ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে। ধীর বেগে ইহাম এগিয়ে এলো। ইহামের সন্নিকট উপলব্ধি করে মায়েরা মুখ ফিরিয়ে নিল আবারও। নজর অন্যদিকে ঘুরিয়ে ঘন ঘন ঢোক গিলে মেয়েটা। ইহাম গম্ভীর হয়ে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে মায়রার বেডের খুব কাছে। কয়েক পল অতিবাহিত হওয়ার পরও আর চোখে যখন ইহামের স্থান ত্যাগের কোনো হেলদোল দেখল না, তখন ভেতরের হাসপাস আর সইতে পারে না মায়েরা। সারা শরীর ব্যথায় জর্জরিত। মাথার ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে। কেউ যেন মগজ ছিঁড়ে নিচ্ছে এমন যন্ত্রণা। তবুও অস্বস্তি কিংবা ক্ষোভ নিয়ে নিঃশব্দ প্রতিবাদে সে নড়েচড়ে ওদিক ফিরতে চাইলেই ইহাম ধমকে উঠে। সমস্যা কি? বেয়াদবের মতো নড়ছ কেন? কি প্রয়োজন আমায় বলো? মায়েরা ক্ষিপ্রে তাকায় ইহামের দিকে। রাগী মুখ আর ধমকানো কথা শুনে নাক ফুলে উঠে তার অভিমানে। এক নজরে তাকিয়ে থাকে ওই পাষাণ লোকটার পানে। এই লোকটার মনে কি তার জন্যে একটুও মায়াদয়া নেই নাকি? সব সময় এভাবে কেন কথা বলে সে? একটু আদুরে করে কিছু বলতে পারে না নাকি? সবটা সময় একটা রুক্ষ ভাব নিয়ে কথা বলে, যেন তাকে সে গুনাতেই ধরে না। অভিমানে বুক ভার হয় তার। নাক ফুলে, ঠোঁট কাঁপে। কি হলো? সমস্যা কি তোমার? এভাবে থাকতে অসুবিধা হচ্ছে? অন্য পজিশনে শুবে? কেন যেন শেষের কথাটায় মায়রার একটু অস্বস্তি হলো। কিছু ভেবে লজ্জাও পেল ঈষৎ। তবে নিজেকে সামলে শক্ত গলায় জবাব দিল, আমার অসুবিধা তো আপনিই। আপনিই চলে যান এখান থেকে। তবেই হবে। কপাল কুঁচকে আসে মায়রার কথায়। ঠিক বুঝতে পারে না মানেটা। সন্নিগ্ধ চোখে তাই তাকিয়ে থাকে মায়রার দিকে। মায়েরাও সমান তালে কিছুক্ষণ চেয়ে হাসপাস করে ইতিউতি করে। আরেকবার নড়তেই এবার জোরে ধমকায় ইহাম। সাহসটা বেড়ে গিয়েছে না? কথার কোনো মূল্য নেই? সব সময় বেয়াদবি করে কোন মজাটা পাও তুমি মায়েরা? আবারও বলছি সীমার মাঝে থাকো। সেকেন্ড কয়েক নির্লিপ্ততা ভাবে তাকিয়ে থেকে মায়েরাও কেমন ফুঁসে উঠে। পারবো না। কি করবেন আপনি? এত বাধ্য হতে পারবো না আমি। কার বাধ্য হব? আপনার? কি বলতে চাইছো? অনেক কিছু। তবে এখন ইচ্ছাই হচ্ছে না। আপনি যান তাহলেই হবে। মায়েরা বেশি বাড়াবাড়ি করছো। কি হয়েছে বলবে তো? চিবিয়ে বলে ইহাম। তো কি করব আমি? আপনার সব কথা শুনবো? বাধ্য হব? এটাই চান? আপনার বাধ্য হব? যার আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। আমাকে অমন বিপদে দেখেও যে বিচলিত না হয়ে শান্তশিষ্টভাবে বসে থাকে। উল্টো আমাকে ওই অবস্থায় বকাবকি করে সে আমার জন্যে কতটা চিন্তা করে তা বুঝায় যায়। আর তার বাধ্য আমি হতে চাই না। কথা শেষে মায়েরা মুখ ফুলিয়ে দৃষ্টি অন্যত্র নেয়। ওর ফুলো গাল দুটির দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে ইহাম। রাগে চোয়াল শক্ত হয় তার। দাঁতে দাঁত পিষে মায়েরার দিকেই তাকিয়ে থাকে। সে ভাবে এই মেয়েটা ঠিক কতটা মাথামোটা গবেট হলে এই ধরনের কথা বলতে পারে। এই মাথামোটা বলদটা কি কোনো দিন ঠিক হবে না? সব কথা এই গবেটের সামনে তুলে না ধরলে কি বুঝতে পারে না নাকি কিছু? যে মেয়েটার জন্যে আজ সারাদিন উন্মাদপ্রায় ছিল সে ওই হাদারাম বলে কি না তার জন্যে তার মনে কোনো চিন্তাই নেই? যার চোখের চাউনি ঠোঁটের বিড়বিড়ানি শোনার জন্যে তার মনে বয়েছে উথাল অশান্তির ঢেউ, সেই মেয়েটাই বলছে তাকে নিয়ে সে ভাবে না। এ কোন গবেটের পাল্লায় পড়ল সে? মায়েরার উপর ভীষণ রাগ হয় ইহামের। সর্বোপরি এই রাগ আরও বেশি করে হয় নিজের বাবা মার উপর। কেন এমন মাথামোটা অল্প বয়সের একটা মেয়ে তারা গলায় ঝুলিয়ে দিল? দাঁতে দাঁত পিষে ইহাম তাকিয়ে থাকে মায়েরার দিকে।
কি, এভাবে তাকিয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? খেয়েই ফেলতাম তোমাকে মাথামোটা বেয়াদব। শুধু অসুস্থতার জন্যে সেটা পারছি না। শখ কত, আমায় খেয়ে ফেলবে? রাক্ষস নাকি? মানুষের হৃদয় পুড়িয়ে খেতে খেতে আস্ত মানুষটাই খেতে চাইছেন? আইসোয়ার পুরো তুমি তাকেই খেয়ে ফেলতে ইচ্ছা হচ্ছে আমার। দাঁত পিষে বলে উঠে ইহাম। ওই শক্ত চোয়াল তার তীক্ষ্ণরাগী চাউনিতে থতমত খায় মায়েরা। আমতা আমতা করে। পারবেন তো শুধু এসবই করতে? মারামারি কাটাকাটি মানুষকে চিবিয়ে খাওয়া ছাড়া কি পারেন? মায়া দয়া আছে আপনার ভিতরে? তোমার ভাবনায় কি? আমাকে কি মনে করো? স্পিক আপ ইডিয়ট। আপনি হলেন একটা পাষাণ। দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই। আপনি তো আর আমাকে পছন্দ করেন না। মানুষ হিসেবেও মনে করেন না। তাই তো আমায় বেয়াদব বেয়াদব করেন। বেয়াদব হলেও তো মানুষ নাকি? নাকি সেটাও ভাবেন না? একটুও মায়া হলো না ওভাবে দেখে? কতটা পাষাণ আপনি! নাকি ভেবেছিলেন বেয়াদবটা উপরে টপকে গেলে আপনার খুব ভালোই হবে? আরেকটা বিয়ে করতে পারবেন। নতুন জাস্ট স্টপ দিজ ননসেন্স, হিসহিস করে বলেই এক পা বাড়িয়ে দেয় বেডের দিকে। দাঁতে দাঁত চেপে আবারও বলে, মুখের ভাষা সংযত করো ইডিয়ট। নয়তো চাপকে তোমার মুখ ভেঙ্গে ফেলবো আমি। মায়েরারও রাগ হয়। দাঁত কাটে সেও। তবে কিছু বলে না। ভয় পেয়েছে বুঝাই যায়। পাবে না? লাল লাল চোখ দুটি নিয়ে কেমন হিংস্রভাবে তাকিয়ে আছে। চোয়াল শক্ত ভাবি যেন বুঝিয়ে দেয় তা। ভেতরটা ভার হয়ে আসে তার। মানুষটা কতটা নির্দয়। এই অবস্থাতেও তার সাথে কিভাবে কথা বলছে। একটুও সহানুভূতি পর্যন্ত নেই। মায়া তো দূরের কথা। তুমি আসলেই একটা মাথামোটা গবেট। শুধু এমনি তোমাকে বলদ বলি না। তোমার মাথায় দামি জৈবসার গোবরটা পর্যন্ত নেই গবেট কোথাকার। এই কারণেই বয়সের অতিরিক্ত ছোট কাউকে বিয়ে করতে নেই। গুলিয়ে খাওয়ালেও তারা নাদানি থাকে। কচি শিশু। মাথা খাটিয়ে তোমার মতো হাদারামরা কিছুই বুঝতে পারে না। চিবিয়ে কোনো রকম কথাটা শেষ করেই ইহাম হনহন করে চলে যায় কেবিন ছেড়ে। রাগে শরীর জ্বলে তার। মায়েরার অবুঝপানায় বিরক্ত সে। ভেতরে যতটা বেপরোয়া ভাব ছিল মেয়েটার জন্যে তা সম্পূর্ণটা রাগে পরিণত হতে একটুও সময় লাগলো না ওর বারবার মুখ ফিরিয়ে নেওয়া আর ওই কথায়। ইচ্ছা হয় মেয়েটার গালে চড়াতে চড়াতে সব কিছু বুঝাতে। যেতে যেতে হঠাৎই ইব্রাহিমের সাথে দেখা হয়ে যায় তার। থমথমে রাগী মুখটা নিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই সাহস নিয়ে ইব্রাহিম প্রশ্ন করে, ক্যাপ্টেন মিশন? পা থামিয়ে দাঁড়ায় ইহাম। দাঁত পিষে জ্বলন্ত চোখে তাকায় ইব্রাহিমের পানে। ওই আগুন চোখ দেখে খানিক অপ্রস্তুত হয় ইব্রাহিম। কিন্তু পরিচিত ওই চোখের ভাষা বুঝতে দেরি হয় না। শীতল কণ্ঠে রয়েসয় ইহাম জবাব দিল, মিশন কমপ্লিট হয়নি। আরও 2 দিন লাগবে। ইব্রাহিম সূক্ষ্ম চোখে কপাল কুঁচকে তাকায় ইহামের পানে। দেখতে বিধ্বস্ত এলোমেলো লাগে। তবে চোখের চাউনি স্থির ও শীতল দেখায় এবার। ইব্রাহিম তাকিয়েই থাকে ওই গম্ভীর মুখের দিকে। 2 চোখের ভাষা বুঝার চেষ্টা করে সে। তখনই ইহাম আবারও ঠান্ডা আওয়াজ তুলে, গট ইট? এতেই যা বুঝার বুঝে নেয় ইব্রাহিম। মুহূর্তে শরীর ঠান্ডা হয়ে আসে তার। কি করতে চাইছে কি ক্যাপ্টেন? উনার মতো মানুষের কাজ অসম্পূর্ণ থাকবে সেটা যেন মানতে পারছে না সে। তবে আন্দাজে বেশ বুঝে নিয়েছে প্রসিত ঘটনা সম্পর্কে। তবে মানুষটা চাইছে কি করতে? কোন ভয়ঙ্কর খেলায় ডুবিয়েছে নিজেকে একটা মেয়ের জন্য? ক্যাপ্টেন যে চক্র সাজাচ্ছে সেই চক্রের শেষ পরিণতি কি তিনি জানেন না? ফলাফল স্বরূপ যে তিনি চাকরি হারাতে পারেন সেটা জেনেও কি এই খেলায় পা ডুবিয়েছেন নাকি তিনি? তার যতটুক জানা ক্যাপ্টেন নিজের ক্যারিয়ার খুব শখে গড়ে তুলেছে। তবে নিজের স্ত্রীকে কেন্দ্র করে কোন বিধ্বংসী খেলায় মেতে গিয়েছে? ইব্রাহিমের ভাবনার মাঝেই গমগম পায়ে হেঁটে চলে যায় ইহাম। ফুপিয়ে কেঁদে উঠে মায়েরা। ওই মানুষটাকে বড্ড পছন্দ করে সে। খুব করে মনে গেঁথে গিয়েছে। তাই তো লোকটার ওই রূঢ় আচরণ হৃদয় সয় না। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কিভাবে শক্ত শক্ত কথা বলল। এখনো ধমকে ধমকে সেই কঠিন ব্যবহারই। তার ভেতরটা যে জ্বলে ওসবে তা কি লোকটা বুঝতে পারে না? ওটুক বুঝার ক্ষমতা নেই ওই দৃঢ় ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকটার? ঠোঁট উল্টে কেঁদে উঠে মায়েরা। মাথা ব্যথায় ছিঁড়ে যায়। যন্ত্রণায় ইচ্ছা হয় সব চুল টেনে ছিঁড়ে ফেলুক। তুহিন করিডোরের শেষমাথায় গিয়ে দাঁড়িয়েছে। হাতে একটা সিগারেট। যদিও নিষেধ আছে এখানে ধূমপানের কথা, তবুও সে ফাঁকা পেয়ে জ্বালিয়েছে কিছুক্ষণ হয়। ভেতরটা কেমন যেন ছটফট করছে তার। শিফুকে দেখার পর থেকে ওই কণ্ঠ শোনার পর থেকেই আরো দিশেহারা লাগছে। বুকের বা পাশের ব্যথাটা এখনো কমছে না। তুহিন ভাইয়া? আচমকা ডাকে চকিতে ফিরে তাকায় তুহিন।
শিফুকে শুষ্ক মুখে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে আসে তুহিনের। লঘু আওয়াজে আওড়ায়, শিফু, বলে, আপনি স্মোক করছেন কেন? জবাব দেয় না তুহিন। আবারও উল্টো দিক ফিরে যায় সে। পিছনে দাঁড়ানোর শিফুর উদ্দেশ্যে বলে, এখানে এসেছো কেন? তোমার ভাই এখানে আছে ভুলে গেছো নাকি ভাইয়ের বাধ্য বোনটা? শিফু কোনো জবাব দিতে পারে না। তুহিন ভাই যে তাকে ঠেস মেরে কথা বলছে তা সে বুঝতে পারে। মাথা নুইয়ে চুপ করে থাকে সে। পিছনে শিফুর কোনো সাড়া শব্দ না পেয়ে তুহিন ঘাড় বাঁকিয়ে তাকায়। তখনও ওকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের অসমাপ্ত সিগারেটটা টোকা দিয়ে ফেলে দেয়। শক্ত গলায় জিজ্ঞেস করে, কেন এসেছো? বারবার আসছো কেন বলো তো? নাকি আরো জ্বালা বাড়িয়ে দিতে আসছো? তুহিন ভাই, এই মেয়ে একদম না। বলেছি না আমাকে ভাইটাই ডাকবে না। তোমার ভাই এর গোষ্ঠী কিলাই আমি। নিজের ভাই নেই? যাকে তাকে ভাই ডাকতে যাও কেন শিফুটিফু? তুহিনের মুখ থেকে এই শিফুটিফু ডাকটা মুহূর্ত আনন্দিত করে তুলল শিফুর ভেতর কা। নিজেকে শক্ত করে বলল, আমার কারণে আপনি কষ্ট পেয়ে ওভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই জন্যে নিজেকে খুব অপরাধী লাগছে আমার। মাথা নিচু করেই শিফু বলে। তার কথা শেষ হওয়ার পর থেকেই বিদ্রূপ করে হেসে উঠে তুহিন। কিছুক্ষণ হাসতে হাসতেই জবাব দেয়, কিসের অপরাধ? তুমি তো অপরাধ করছো না। শুধু পরিবারের বাধ্য মেয়ের মতো কথা শুনছ। শালা আমিই পারছি না মা বাবার কথা শুনে নিজের অনুভূতিগুলিকে ভুলে যেতে। কিন্তু চিন্তা করো না, চেষ্টা তো আমি করবই। শুধু বিদেশ থেকে ফিরতে দাও। তবে এটাও মনে রেখো তোমাকে আমি ছাড়ব না শিফুটিফু। বিরক্ত করতে যাব না, তবে মাসে তোমার একবার কল না ধরা সেটাও বরদাস্ত করব না। মাইন্ড ইট। তুহিন এক দলা বিতৃষ্ণা নিয়ে যেতে যেতে দেওয়ালে একটা পাঞ্চ করে বসল। শিফু তখনও মাথা নুয়ে টপটপ করে চোখে পানি ফেলে। হৃদয়টা একদিকে তুহিনের কথায় আনন্দে উচ্ছ্বাসিত, হয়তো আরেক দিকে পিছুটানে পুড়ে। হসপিটালের নিচে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে ইহাম। রাগটা এখনো পুরোপুরি শান্ত করতে পারছে না। আবারও আরেকটা সিগারেট পুরালো সে। ঠোঁটের ফাঁকে নিয়ে দম নিয়ে টেনে নিল ধোয়া। তখনই কোথা থেকে হন্যে হয়ে ছুটে এলো কেউ একজন। ঝাপসা আলোতে তেমনই দেখা গেল না। আর না ইহাম দেখার প্রয়োজন মনে করল। আবারও ধোয়া টেনে নেওয়ার সময় কানে এলো, ক্যাপ্টেন তাড়াতাড়ি আসুন। ম্যাম প্রচণ্ড মাথা ব্যথায় চিৎকার করছে। বলছে কানে নাকি কিছুই শুনতে পাচ্ছে না। বিদ্যুৎ গতিতে ইহাম চকিতে তাকায় ইব্রাহিমের দিকে। ওর উদ্রেক মুখশ্রী দেখে থমকে যায় ইহাম। কপালে ভাঁজ পড়ার সাথে সাথে মুহূর্তে হৃদস্পন্দনটা কেমন ব্যথাতুর ভাবে লাফিয়ে ওঠে। জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে থমকে আসা শ্বাস নিয়েই বজ্রবেগে ছুটে চলবে।